একটু সবাই যদি শুনতে পান তাহলে একটু বলবেন যে মাইকের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ আমি একটা ব্লুটুথ হেডফোনে কথা বলছি। তো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি ইমিডিয়েটলি সেটাকে চেঞ্জ করে দেবো। একটু আমাকে জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। একটু যদি লাইভটাকেও অ্যাপ্রুভ করে দেন তাহলে খুব ভালো হয়। আমি ঠিক আমি একদম প্রথম, আমি সে কারণে খুব নার্ভাস ফিল করছি, সেজন্যই বললাম যে একটু যদি কেউ থাকেন তাহলে একটুখানি যেন বলে দেন। হ্যালো হ্যালো অনেকে জয়েন করছে আস্তে আস্তে। একটু আমাকে তাহলে জানাবেন যে কোনো হার্শ সাউন্ডস আসছে কিনা, শুনতে অসুবিধা হচ্ছে কিনা, আমি তাহলে সেই বুঝে জিনিসটা কন্টিনিউ করবো। হ্যালো, অল ক্লিয়ার তো? মানে সবটা শোনা যাচ্ছে মোটামুটি, কোনো হাম? কারণ আমি যেন এখানে একটা ফ্যান চালিয়েছি, তো সামনের ফ্যানটা চালালে বেশি আসবে না। একদম। থ্যাংক ইউ অনির্বাণ স্যার, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল সবাই যদি আরেকটু জয়েন করে যায় আমি তাহলে শুরু করতে পারি, এখনো অনেকে জয়েন করেননি। ঠিক আছে, একদম ক্লিয়ারলি অডিবল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো প্রসেনজিৎ, হ্যালো সুমনা দি, ইয়েস ভুবন মোহিনী দি, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার। আমার এটাই একবার দরকার ছিল যে এভরিথিং ক্লিয়ার কিনা। অনেকে জয়েন করে গেছে, তাহলে আমি স্টার্ট করছি, কারণ বেশ কিছু একটুখানি বলতে হবে গল্পগুলো। আর ফার্স্ট অফ অল নমস্কার, আমার নাম পৃথা কাঞ্জিলাল, আর আমি একদমই সত্যি ভূতের গল্পের নতুন একজন মেম্বার, বাট আই এম লাইক রেগুলার লিসনার। আমি রোজ শুনি সত্যি ভূতের গল্প, শোবার সময় যখন ঘুমটা পায় সেই সময়টাতে শুনি। আর মানে বিশেষ করে আমি শ্রেয়াদির ফ্যান। অ্যান্ড থ্যাংক ইউ অনির্বাণ স্যার ফর লেটিং মি ইন দিস প্ল্যাটফর্ম। ইন্দ্রজিৎ দা আর শ্রেয়াদির গল্প রোজ শুনি, নানান জিনিস আমি শিখতে পাই সেখান থেকে, আর সেরমভাবেই কিছুটা বলার চেষ্টা করব। আর আর আজকে যা যা বলবো, যে ঘটনাগুলো সম্পূর্ণ নিজের আমার মানে এক্সপিরিয়েন্স আর কি। আর মানে বেশ কিছু জায়গায় আমরা যখন ঘুরতে গেছিলাম তখনকার এক্সপিরিয়েন্স কিছু এরকম। হাই অনির্বাণ, হাই অমৃতা, হ্যালো এভরিবডি, হ্যালো। আর আমি এখন একটা জিনিস আমি ওনাদের থেকে শিখেছি, যে গল্প বলার সময় একদম কমেন্টস পড়তে নেই। তো সে কারণে আমি একদম কমেন্টসের দিকে মন দেবো না, একটা করে গল্প বলার পরে আই উইল চেক ইচ অ্যান্ড এভরি কমেন্টস, আমি সবাইকে উত্তর দেবো। সো সবাই আশা করি জয়েন করে গেছো, আর আমি একদম অডিবল অ্যান্ড ভিজিবল বোথ। আমি তাহলে শুরু করছি উইথ মাই ফার্স্ট স্টোরি, কারণ প্রথম গল্পটা একটু বড়, আর প্রথম গল্পটা আমাকে বলতে হলে অনেকটা আগে থেকে বেশ কিছু জিনিস আমাকে বলে বলে করতে হবে। সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ? রাইট, আমি তাহলে একদম শুরু করে দিচ্ছি, আর দেরি করছি না, অলরেডি 9টা বেজে গেছে। তো ফার্স্ট যে গল্পটা আমি বলবো সেটা হচ্ছে, আচ্ছা না না একদম নিজেকে ডিস্টার্ব করছি না, আমি ঘুরতে গিয়ে আমি একটা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেছিলাম, আর জায়গাটার নাম হচ্ছে রাজস্থান। আমরা সবাই মানে আমরা প্রত্যেকেই জানি যে মানে রাজস্থান একটা খুব ভুতুড়ে জায়গা, জাস্ট বিকজ অফ ভানগড় ফোর্ট। তো তো সে কারণে অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স আছে, বাট আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্য। ভানগড়ের কোনো এক্সপিরিয়েন্স নয়, আমাদের ওদিকে মানে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিলই না, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা। সোনাই দত্ত, আজ আমার বার্থডে, হ্যাপি বার্থডে সোনাই। তুমি আমার আজকে লাইভে জয়েন করেছো। ইনফ্যাক্ট আমার বার্থডেও কিছুদিন পরে 16th of September আমার জন্মদিন। তো ইটস কাইন্ড অফ আ প্রি বার্থডে গিফট ফর মি অলসো ফ্রম সত্যি ভূতের গল্প। আই এম ভেরি মাচ মানে অবলাইজ যে আমাকে আজকে এখানে ডাকা হয়েছে আমার বার্থডের আগে। আই এম ভেরি লাইক হ্যাপি। তো অলসো তাহলে আমি তাহলে শুরু করছি। আমরা অনেকেই জানি যে ওই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে অনেকে আমরা মানে খুব পছন্দ করি। তার মেন রিজন হচ্ছে, এক, ওদের অনেক স্পট জানা থাকে, দুই, একটু রিজনেবল হয়, তিন, ওরা অনেকগুলো জায়গাতে খুব ইজিলি মানে মানে সেই অ্যাকোমোডেট করতে পারে, হোটেলস অন এইগুলোতে। তো সে কারণে 2017-এ তখন আমি ক্লাস 11-এ সবে উঠেছি, এবং ক্লাস 11-এ ওঠার ওই ইউনিট টেস্ট পরীক্ষা ফেয়ারলি হয়ে গেছে ডিসেম্বর মাসটাতে। তখন ডিসেম্বর মাসের তখন ওই লাস্টের দিকটা চলছে।
আমরা বেরিয়েছিলাম এমন সময়টাতে যে ডিসেম্বরটা পুরোটা থাকবো, 25 ডিসেম্বর থাকবো, 31 ডিসেম্বর থাকবো, 2 জান ট্রেনে উঠবো, 3 জান কলকাতায় নামবো, এরকম আমাদের প্ল্যানটা ছিল মোটামুটি। দেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওইখানে যাওয়ার আগে বেশ কিছু প্রস্তুতি হয় স্বাভাবিক, যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকবে, যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা ঘুরবো তাদের সাথে একবার যাওয়া, টাকা পয়সা দেওয়া, তাদের সাথে কথা বলা, কি হোটেল না হোটেল, যেগুলো আমরা সবাই করি সেরকমই। তো সেটা করতেই গেছিলাম হচ্ছে, আমি কোনো নাম উল্লেখ করছি না এখানে, আমি থাকি বেহালাতে। তো বেহালার অনেকেই হয়তো চিনবেন সরসোনা, বকুলতলা, এই মানে এরিয়াটাতে এই এরিয়াটাতে একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে, যে কাকুর সাথে, আমি জাস্ট মিস্টার ব্যানার্জি করে বলছি, ওই কাকুর সাথে আমাদের খুব ভালো সখ্যতা। তো ওই কাকুর সাথে আমরা গেছিলাম রাজস্থান, ওইখানে একটা 15 days ট্যুর ছিল। তো স্বাভাবিক এরকম ওই নভেম্বর মাসে আমরা গিয়ে একবার কথা বলছি, এরকম মানে 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 একদিন এরকম সন্ধ্যেবেলা আমরা গেছিলাম, গিয়ে জাস্ট নর্মালি আমরা এরকম কথা বলছি যে হ্যাঁ কাকু বলো এরপর কি হবে, এই তো আমাদের যাওয়া তো আমাদের এসেই গেল, কি কি হবে না হবে একটুখানি হোটেল দেখাও, টেন্ট দেখাও। আর ওদের যাওয়ার রুটটা একটু না বললে বুঝবেন না। আমরা যেতাম হচ্ছে প্রথম যোধপুর থেকে, হাওড়া থেকে ট্রেনে উঠতাম, যোধপুরে নামা হতো, যোধপুরে মেহরানগড় ফোর্টটা দেখা হতো, এক রাত্রি স্টে করা হতো, এক রাত্রি স্টে করে মেহরানগড় ফোর্ট থেকে জয়সালমীর যাওয়া হতো। জয়সালমীরে ছিল হচ্ছে 2 days স্টে। এবারে আমি যে গল্পটা বলবো, একটা আমার ওই কাকুর থেকে শোনা, আর একটা হচ্ছে তার পরেরটাই হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স। তো আগে আমি ওই শোনাটা বলছি, কারণ ওই শোনাটা জয়সালমীরের সাথে আমার এক্সপিরিয়েন্সের সাথে লিঙ্ক আছে। ওকে, তো অ্যাকচুয়ালি এবারে আমরা এরকম কাকুর সাথে একবার কথা বললাম, এবার তখন কাকু আমাদের বললো যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তোরা তাহলে যে হোটেলে থাকবি একবার দেখে নি, হোটেল, টেন্ট, কোথায় কদিন থাকবো, কোথায় কোথায় ঘুরবো, ঠিক আছে, এই জিনিসগুলোতে দেখা হবে। এবার তারপরে আমরা যখন গিয়ে বসলাম, সেখানে বসার পরে হোটেল ফোটেল দিতে শুরু করলাম, হঠাৎ করে আমাদেরকে কাকু বললো যে একটা ঘটনা বলছি, তোমরা কিন্তু প্লিজ একটুখানি মানে ভয় পেয়ে পিছিয়ে এসো না বা সরে যেও না, এরকম কিছু করো না, এগুলো কিন্তু খুব কমন রাজস্থানে, আর সুতরাং কোনো ভয় পেও না, আর কারোর কোনো ক্ষতি হয়নি, মানে এভরিবডি ইজ ফাইন, কিন্তু তোমরা কারোর কোনো ক্ষতি মানে এরকম করে কোনো ভেবে না। তো দেন হি স্টার্টেড দ্য স্টোরি লাইক, এরকমভাবে ওদের পুরো ঘটনাটা শুরু হলো, যে যেরকম যোধপুর থেকে জয়সালমীরের যে ট্রিপ প্ল্যানিংটা বললাম সেরকমই, ওরকমভাবেই কিন্তু পুরো ট্রিপ প্ল্যানিংটা হয়েছিল। তো আমাদের যাওয়া ছিল ডিসেম্বরের আগে আরেকটা এরকম 15 থেকে 16 জনের একটা ফ্যামিলি গেছিল রাজস্থান, ওই সেম আঙ্কেলের সাথে, এবং ঠিক যেভাবে আমরা যাব যে রুটটা দিয়ে, সেই সেম রুটে ওরা গেছিল। ফার্স্ট এরকম যোধপুরে গেছে, অ্যান্ড দেন ওখান থেকে জয়সালমীর গেছে। এবারে যোধপুরে তো একটা নর্মাল যেরকম হোটেলে থাকা ছিল সেরকম হোটেলে, জয়সালমীরে ছিল হচ্ছে এক রাতের নর্মাল হোটেল, সেকেন্ড নাইটটা হচ্ছে ওই ডেজার্টের ওই মধ্যিখানটাতে যেখানে হচ্ছে নাচ ফাচ হয়, ওরকম একদম ডেজার্টের মধ্যিখানে ওইটা একটা থাকার এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে টেন্টে। তো ওই গ্রুপটা যখন যোধপুর থেকে জয়সালমীর যায়, ইট ওয়াজ লাইক ওটা একটা 15 থেকে 16 ঘন্টার লং জার্নি ছিল। 15 থেকে 16 ঘন্টা লং বাসে করে সেই জার্নিটা করতে হতো, কারণ ইন্টারসিটি হতো জিনিসটা। 15 থেকে মানে অলমোস্ট 16 ঘন্টা ট্রাভেল করে ওই পুরো গ্রুপটা গেছিল জয়সালমীর, এবং ওদের পৌঁছতে প্রচণ্ড রাত হয়ে যায়, অলমোস্ট প্রায় 9:30 10টা হয়ে গেছিল। তো এবং ওই একই জিনিস, ওই একই জ্যাম যেটা আছে সেটা আমরাও ফেস করেছিলাম যখন পরবর্তীকালে আমরা গেছিলাম। তো এবারে ওরকম মানে বেশ ওরকম রাত্রিবেলা পৌঁছায় অলমোস্ট 9টা 9:30, এবং ওই ট্রুপে অনেক বাচ্চা ছিল, প্রচুর বাচ্চাদের খিদে পেয়ে গেছে, ঘ্যান ঘ্যান করছে, কান্না পাচ্ছে, এরকম হয়েছে। তো তখন মানে ওই কাকু মানে মিস্টার ব্যানার্জি বললেন যে একটা কাজ করো, এবং ওনার ফ্যামিলিও গেছিল, মানে কাকুর ফ্যামিলিও গেছিল, কাকুর স্ত্রী এবং একটা ছোট বাচ্চা আছে, উনিও গেছিল। তো বললো যে একটা কাজ করো, তোমরা ওপরে আমি সাথে সাথে রুম দিয়ে দিচ্ছি, গিয়ে এটলিস্ট ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের ডিনারের ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি, কারণ আমাদের আবার আগামীকাল সকালবেলা বেরোনো আছে at 7 AM, তো একদম রাত করো না। তো 10:30 প্রত্যেকে দে গট দেয়ার ডিনার, আর একদম শুয়ে পড়েছে। তো হোটেল থেকে যখন ঢুকছে তখন কোনো কিচ্ছু বলেনি, একদম নর্মাল হোটেল, আর হোটেলটা সবে, আমি হোটেলের কোনো নাম নিচ্ছি না, এটুকু বলে রাখি, হোটেলটা একদম নিউলি এস্টাবলিশড হোটেল ছিল, একটা প্রপার্টি ছিল, সবে 2 মাস হয়েছে।
ওরা ওখানে হোটেলটা শুরু করেছে। ইট ওয়াজ অনলি 2 months। একদম একটা মানুষের ওয়েল ফার্নিশ হোটেল, যেরকম ওই ওয়ো রুম যেরকম হয়, ওয়োতে একটা এস্টাবলিশ এরকম একটা হোটেল ছিল। তো দে অল গট দের রুম, সবাই খেয়ে দিয়ে মোটামুটি শুয়ে টুয়ে পড়েছে। এবার ওদের মধ্যে আমি একটুখানি জিনিসটা বলে দিই, মানে মানে ওইখানকার মেন কিছু হোটেলসের হয় ওপরে একটা লম্বা করিডোর হয়, হয় ওপর থেকে একটা আলো ঝুলছে, আর তা না হলে এদিকে এরকম দুদিক থেকে নানা রকম এরকম স্টাইলিশ আলো, আর দুপাশে ঘর, হয় এক পাশে ঘর আর নয় দুপাশে ঘর। যেহেতু নিউলি মেড হোটেল, খুব একটা তখন কোনো টুরিস্ট নেই, আর একদম 3 তলা হোটেল ছিল। লাস্ট ফ্লোরে ওই 15 জন যে ফ্যামিলি ছিল, ওই 15 জন ফ্যামিলির ওই লাস্ট ফ্লোরে কিছু লোক পেয়েছিল, একদম ওপরের ফ্লোরে 3 তলার ফ্লোরে কিছু লোক ঘর পেয়েছিল। এবং মনে হয় একটা কি দুটো ফ্যামিলি একদম 3 তলার ঘরে বাচ্চা নিয়েছিল, একদম 3 তলার ঘরে। এবার তারপরে ওরা মানে এরকম করে মানে 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 এমনি যা হয়, মানে মানে ওই যারা মানে ওই কাকুর যারা বন্ধু ফন্ধুরা আছে ওরা সব আড্ডা ফাড্ডা মেরে শুতে গেছে নর্মাল। তো বললো যে হ্যাঁ ঠিক আছে আমরা শুয়ে পড়ি, তার কারণ তো পরের দিনকে তো আমাদের ইয়ে আছে। এবার তারপরে শোয়ার পরে রাত্রিবেলা এরকম 3টে নাগাদ, এবং পুরো ঘটনাটা কিন্তু ওই যে 3 তলার ঘরে যারা ছিল তারা পরের দিন সকালে এসে যখন নিচে ওই লবি থেকে ওরা চেক আউট করছে হোটেল থেকে, তখন এসে বলেছে। এবার স্বাভাবিক ওই সময়টা থেকে এসে বলতে পারে না। ওরা যখন শুয়েছে, এখান থেকে যখন জিনিসটা শুরু হচ্ছে, মানে ওরা বিশ্বাস করছে না যে মানে ওরা এরকম মাঝরাতে তখন প্রায় 3টে 4টে, সবাই খুব টায়ার্ড, কিন্তু অদ্ভুতভাবে ওদের প্রত্যেকের ঘুমটা ভেঙে যায়। মা এবং বাবার, বাচ্চাগুলো সব ঘরে ঘুমাচ্ছে, মা এবং বাবাদের ঘুমটা ভেঙে যায়। ওরা পরিষ্কার শুনতে পায় পাশের যে খালি ঘরগুলো ছিল, যেখানে কোনো বোর্ডার্স তখন ছিল না, শুধুমাত্র 2খানা ওদের ফ্যামিলি ছিল ওপরে, যখন কোনো বোর্ডার ছিল না, ওই ঘর থেকে ওই বাচ্চা যেরকম হাঁটলে একটা পায়ের আওয়াজ হয়, করিডোরে বাচ্চার পায়ের নুপুরে, ওইখানকার রাজস্থানে যে বাচ্চাগুলো আছে যেগুলোর ওই ওই কোমরে যেরকম সেই ঘুনসি পরে বা পায়ে যেরকম পরে ওরকম যেরকম একটা হয়, তার শব্দ খুব লাইট, এমন নয় যে খুব একটা মানে ইয়েতে, খুব লাইট একটা শব্দ, কারোর হাঁটার শব্দে মানে একদম পরিষ্কার কারোর হাঁটার শব্দ, এইসব জিনিসটা বুঝতে পারছি। এবার এই ফ্যামিলি ভাবছে যে হয়তো পাশের বাড়ির বাচ্চা জেগেছে, ওই ফ্যামিলির বাচ্চা যে হয়তো পাশের বাড়ির বাচ্চা জেগেছে, কিন্তু ওই নুপুরের শব্দটাকে আর খুব একটা কেউ কেয়ার করেনি, কারণ প্রত্যেকেরই ঘুম চোখ। তারপরে যেটা পেল যে মানে ওদের মানে ঘরের লাগোয়া যে ব্যালকনিটা ছিল, সেখান থেকে দাঁড়ালে ওই হোটেলের ঠিক পেছনটা দেখা যায়। তো পেছন থেকে অদ্ভুত একটা একদম সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ, প্রচুর জিনিস শুনতে পাচ্ছে, এবং অদ্ভুতভাবে ঘুমটা ভেঙেছে। ওদের না কোনো মানে মানে ওদের শরীরে না কোনো মানুষের টায়ার্ডনেস আছে, না কোনো ঘুম পাচ্ছে, অদ্ভুতভাবে একটা এনার্জিতে ওরা জেগে বসে আছে এরম ভাবে, আর চারিদিক থেকে এইসব শুনতে পাচ্ছে। বাচ্চাগুলো ঘুমাচ্ছে, বাচ্চাগুলো কোনো জাগেনি, কিচ্ছু করেনি, জাস্ট মা বাবাগুলো এরকম চুপ করে বসে বসে ওই আওয়াজগুলোকে শুনছে, বুঝতে পারছে না। এবং ওই সময়তে বেরিয়ে একবার ফোন করেছেন এমনি জাস্ট নর্মাল, যে হ্যাঁ না তোর বাচ্চা কি মানে এরকম উঠে গেছে রে, খুব ইয়ে হচ্ছে, যে না তো আমার বাচ্চা তো ঘুমাচ্ছে, যে ও আচ্ছা না ওই আমাদের একটুখানি ঘুমটা ভেঙে গেছিল, ঠিক আছে রে আবার শুয়ে পড়ছি। তো ওই রাতটা কোনো মতে এরকম ভাবে ওদের কাটে জিনিসটা। তো তার পরের দিন সকালে এসে ঠিক ওই ওপরে 3টে বোর্ডার যারা আছে নিচে যখন আসে, ওপরে 2টো ফ্যামিলি নিচে যখন আসে একদম সকালবেলা আর্লি মর্নিং, ওদের ওই হোটেল থেকে চেক আউট ছিল ফর জয়সলমীর ডে 2। তো তখন ওরা নিচে এসে বললো যে ইয়েতে এরকম মিস্টার ব্যানার্জি আমরা না এই শুনেছি, ঠিক আছে। তো এরম করে আমি জিনিসগুলোকে শুনেছি রাত্রিবেলা, এরকম প্রায় তখন 3টে 3:30 হবে। আমি তো এই তো পাশের অমুকদাকেও তো ফোন করলাম, ওনারা বললেন যে না ওনাদের বাচ্চাও তো ঘুমাচ্ছে। আর এদিকে মানে যখন আমি মানে করলাম যে এদিকে আমি যখন ফোন করলাম মানে আমার বাচ্চাও ঘুমাচ্ছে, তখন দেখে কিছু বলেনি আর বলেনি, যে আচ্ছা হবে হয়তো, মন তো খুব টায়ার্ড ছিল, হয়তো কিছু একটা অন্য কিছু শুনেছ। হোটেলের যিনি মালিক আছেন উনি চুপ করে আছেন, কিছু বলেন। খুব মজার ছলি তখন মিস্টার ব্যানার্জি মানে কাকু ওনাদের বলেন যে ये देखो ना ये सब क्या सुन रहे हैं भाई साहब, तो ये थोड़ा ज़्यादा पी लिया था शायद कल रात को। तখন बोले যে नहीं एक्चुअली बहुत सारे बोर्डर्स नहीं, ये सब जो आवाज़ें हैं ऑलरेडी মানে ওরা আর কি এইসব আওয়াজগুলো মোটামুটি শোনে। যেটা ওর বোর্ডারটা বললেন তার পাতি বাংলা যে বিশ্লেষণ
সেটা হচ্ছে যে ওরা এই বোর্ডারটা চেনে, মানে অনেক বোর্ডারই এইরকম আওয়াজ শুনতে পায়, এরকম জিনিসপত্র অনেকে অনেক কিছু দেখতেও পেয়েছে। স্পেশালি এই বাচ্চার কান্না আর বাচ্চার হাঁটার আওয়াজটা প্রচুর বোর্ডার শুনতে পায়, এবং সেই কারণেই ওই হোটেলটাতে খুব কম বোর্ডার আসে। একটা বদনাম 2 মাসে তৈরি হয়েছে, সে কারণে কম বোর্ডার স্পেশালি ওই 3 তলায় আসে, আর এমনি ফুল হোটেলটাতেই কম বোর্ডার আসে। তার কারণটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে দ্যাট প্রপার্টি ইজ অনলি 2 months ওল্ড, 2 মাস তার বয়স ছিল প্রপার্টিটার, আর ওটা তৈরি করা হয়েছে ওখানে একটা বাচ্চাদের কবরস্থান ছিল। তো ডেফিনেটলি ওইটার ওইখানেই একটা ওরকম ফাঁকা জমি পেয়ে, এবং হোটেলটা মানুষের বিলাসবহুল হোটেল যেটা বলে আর কি, মানুষের সুইমিং পুল আছে, এভরিথিং সবকিছু দিয়ে ওটা একটা এরকম ওই বাচ্চাদের একটা কবরখানার ওপরে জিনিসটাকে তৈরি করা হয়েছিল। তো সেই কারণে প্রচুর বোর্ডার্স এমন আছে যারা এই হোটেলটাতে আসতে চায় না, নাম্বার 1, নাম্বার 2 বদনাম রটেছে, এবং ওদের ব্যবসাটা মোটামুটি একটা উঠিয়ে দিতে হবে। তো ওটা শোনার পরে আঙ্কেল আর কোনোদিন ওই হোটেলটাতে কোনো বোর্ডার এখনো পর্যন্ত স্টিল নাও, যতবার ওরা এখনো ওই বিফোর কোভিড যতবার রাজস্থান গেছে ওরা যাচ্ছে না, ওই হোটেলটাকে ছেড়ে দিচ্ছে। এবারে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেম জয়সলমীরে, ওরা ওই হোটেলটা ছেড়ে দিয়েছিল। আমরা গেছিলাম হচ্ছে ডিসেম্বর মাসের ওই 21 কি 22 এরম সময়টাতে। তো প্রথম যে আমরা হোটেল জায়গাটায় যাই সেটা হচ্ছে যোধপুর। তো ওখানে কোনো অসুবিধা হয়নি, আমরা অনেকে মিলেছিলাম, অলমোস্ট প্রায় 21-22 জন। তো যেরকম হচ্ছে গ্রুপ টুপ হয়ে যায়, আমরা একটা গ্রুপ ওরা একটা গ্রুপ, এরকম দুটো গ্রুপের ভাগ হয়ে গেছে। তো আমাদের সাথে একটা গ্রুপ ওই একসাথে বাসে উঠে একটা হচ্ছে, সেই আলাপ আলোচনা হচ্ছে, এইসব হচ্ছে, এভরিথিং সবকিছু হচ্ছে। এবারে আমরা যখন জয়সলমীর গেলাম, আমাদের রাখা হয়েছিল যে হোটেলটাতে, সেটা হচ্ছে একদম জয়সলমীরের মধ্যে একটা বাজার আছে, সেই বাজারের ঠিক মধ্যিখানে একটা অসম্ভব একটা বিজি রোড, সেখানে উল্টো দিকে ইসের দোকান, তার দোকান, ওই দোকান, সারাক্ষণ প্যাঁ পু লেগেই আছে, রাইট? তো এবারে এই জিনিসটাতে তো তারপরে আমরা মনে হয় ওখানে জয়সলমীরে গেলাম তখন ওই একই সময়তে, রাইট? আমরাও যখন গেছিলাম জয়সলমীরে তখনও ওই সেম সময়টাতে ওই একদিন এরকম একদিন জয়সলমীর এরকম স্টে ছিল, দেন স্টে করে তার পরের দিনকে আমাদের এরকম টেন্টে যাওয়ার কথা ছিল। এবারে আমরা যখন গেছিলাম ওখানে তখন আমাদের ওই সেম লেট হয়েছে, যোধপুর থেকে আমাদের গাড়ি ছাড়তে দেরি করেছে বাস, 15 to 16 আওয়ার্স উইথ হল্ট টেক ফে করে। তারপরে আমরা ওখানে পৌঁছেছিলাম অলমোস্ট 10:30। আগের গ্রুপটা যেরকম পৌঁছেছিল অলমোস্ট 9টা 9:30, ওখানে পৌঁছেছিল হচ্ছে 10:30টার সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম। তো এবার স্বাভাবিক প্রচণ্ড টায়ার্ড, একভাবে ওরকম বাসে বসে আছি, এইসব হচ্ছে জিনিসটাতে নিয়ে। তো এবারে আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা পুরোনো ওই সামথিং সে কেল্লা টাইপের ছিল, সেই স্ট্রাকচারটাকে রেখে পুরো একটা হোটেল বানিয়েছে। নিচে রুম আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, ওপরে আছে, তার উপরে আছে, টাইপের রুম আছে। তো আমরা ছিলাম হচ্ছে 2nd ফ্লোরে, 3rd ফ্লোরটা ছিল হচ্ছে দুটো ফ্যামিলি, আমরা ছিলাম 2nd ফ্লোরে। 2nd ফ্যামিলিতে সব পরপর ঘরগুলোতে ফুল। তো এরকম বেশ রাত হয়ে গেছি, এবং সেদিনকে অতটা জার্নি করার পর আমার মোশন সিকনেস আছে, মোশন সিকনেসের জন্য আমার জ্বর চলে আসে ওই দিনকে রাত্রিবেলা, রাইট? তো ওই দিনকে এবার জ্বর চলে আসার পরে আমি ওই জন্য আমি কিচ্ছু খাইনি রাত্রিবেলা, অসম্ভব। আমি গিয়ে বমি করেছি। আমাদের ঘরটা ছিল, আমি একটুখানি শুধু বলে দিই, আমি এখন যে ঘরটাতে বসে আছি অলমোস্ট সেই একদম ওরকমই ঘর, হয়তো এর ডবল ঘর। একটা রকিং চেয়ার আছে, নিচে বিছানা আছে, আর এমনি একটা বেড আছে, আর বাথরুমে বড় আগেকার দিনের যে সেই বেলজিয়াম আয়না হয়, যেটাকে আমরা সেই বেলজিয়াম আয়না, সামনে একটা শ্বেত পাথরের বেসিন, আর যেরকম যেরকম হচ্ছে ওয়েস্টার্ন কালচার যেরকম থাকে সেরকম। বাথরুমে একটা বিশাল বড় জানলা আছে, ওই খড়খড়ি দেওয়া জানলা যেরকম বলে, এক্স্যাক্টলি সেরকম জানলা বাথরুমে, একদম পুরনো স্টাইলে বাড়িটা। আর বাড়িটার যে কাঁচ, আমাদের ঘরের যে কাঁচগুলো সব ওই রঙিন যে ওই কি বলে জিনিসটাকে, ওই আতশ কাঁচ, রঙিন যে আতশ কাঁচ বলে জিনিসটাকে, ঠিক সেরকম ভাবে একদম পুরো জিনিসটা দেওয়া। ঘরে খুব কম আলো, একটা এরকম জাস্ট নর্মাল একটা টিউবলাইট,
খুব মানে অসম্ভব কম আলো ঘরে। আর তখন আমার ঠাম্মি ছিলেন আমার সাথে এবং তখন আমার মা ছিলেন সাথে। তো বর্তমানে এর দুজনার নেই। আমার মা গত বছর মারা গেছেন এবং ঠাম্মি 2018-তে মারা গেছেন। তখন আমরা ওই 4 জনেই ঘুরতে গেছিলাম যেখানে ওখানে। তো আমি, মা আর ঠাম্মি ওই একটা যে খাটটা আছে বড় সেখানে শুয়ে পড়েছিলাম, আর বাবার নিচের বিছানাটাতে হয়েছিল রকিং চেয়ারটার সামনে। আর যেরকম যা টিভি, আলমারি, খাট, বিছানা এগুলো থাকে সেরকমই। আর ওই বেলজিয়াম আয়না যেটা আছে, এই জিনিসটাই আছে বেলজিয়াম আয়না। এবার সেদিনকে রাত্রিবেলাতে আমরা কি করলাম, যেরকম আমাদের শুতে শুতে অলমোস্ট 11টা 11:30 হয়ে গেছে। আমি কিছু না খেয়ে শুয়ে পড়েছি, প্রচণ্ড জ্বর এসেছিল। আর ঘরে কোনো নাইট ল্যাম্প ছিল না। ফার্স্ট কথা, ঘরে কোনো নাইট ল্যাম্প ছিল না, এমনি জাস্ট নর্মাল আমরা আলোটা নিভিয়ে যে এই তো একটুখানি রাত পোহালেই তো আবার বেরিয়ে যেতে হবে, রাত পোহালে বেরিয়ে গেলেই তখন আবার সব ঠিকঠাক হয়ে যাবে, আর বেকার আলো জ্বালিয়ে দরকার নেই। এবারে আমরা আলো ফালো জ্বালিয়ে শুয়ে পড়েছি। তখন আমার কাছে কোনো ফোন টোন ছিল না। ক্লাস 11-এ আমি কোনো ফোন মানে অতটাও ইউজ করতাম না, মায়ের ফোন নিয়ে এই পাতি ফাতি ইউজ করতাম। আবার ওই ফোনটা তখন অফও ছিল। আমার ইনফ্যাক্ট আমার হাতে কোনো ঘড়ি নেই এবং ঘড়ি দেখার মতো আলো পর্যন্ত ঘরে নেই। কখন আমি ঠিক কত রাত আমি মানে ওই জিনিসটা এখনো জানি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এবারে আমার ঠিক ঘুমটা ভেঙে যায়। আর ওদের ওখানে মানে বেশ সেই মোটামুটি সে কম্বল আছে, আর রাজস্থানে যেরকম ঠান্ডা হয় সেই মোটামোটা কম্বল এরমভাবে গায়ে দিয়ে আমি তো শুয়ে আছি। হঠাৎ করে বেশ ঘুমটা ভেঙেছে, আমি একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম, মানে ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে। আমি এরকম করে জাস্ট উঠেছি মানে এরকম করে শুয়ে জাস্ট চোখটা এরকম করে খুলেছি যে একটুখানি কি হলো, এত অন্ধকার কারণ আমার ঘরে কষ্ট হচ্ছে। আমি জিনিসটা বিশ্বাস করব না, আমি সত্যি বলছি যে আমি জানি না এখনো আপনারা জিনিসটা বিশ্বাস করবেন কিনা। আমার যতজন বন্ধু শুনেছে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমি যেটা দেখেছি ওটাই দ্যাট ওয়াজ রিয়েল। কারণ আমি চোখের পলক আমার পড়া অবধি আমি দেখেছি, আমার চোখের পলকটা এরম করে পড়েছে একবার, দেন আমি দেখেছি যে আর জিনিসটা নেই। আমি জানি না ওটা কি ছিল। তার আগে একটা জিনিস মিস করে গেছি, সেটা আমি লাস্টে বলছি। আমি জাস্ট দেখলাম যে আগেকার দিনে রাজস্থানী মহিলারা যেরকম ওড়নাটা মাথার এইখান থেকে এরকম ভাবে ওড়না দিত, আমি আর গায়ে পরনে কিচ্ছু দেখিনি। গায়ে পরনে বললেই বরঞ্চ জিনিসটা মনে হয় যে ফেক। গায়ে পরনে কিচ্ছু নেই, আমি জিনিসটাকে বুঝতে পারছি না, কারণ ওই নিকশ কালো অন্ধকার আমার যে হাত ঘড়ি দেখার পর্যন্ত কিছু নেই। এরকম করে জাস্ট মাথায় যেরকম ওড়না হয়, জাস্ট ওড়না একটা অবয়ব এরকম মানে ধরুন একটা মানে মাথায় এরকম ওড়না পরে একটা ওই সিলভার টাইপ কেন একটা আলোর বিপরীতে বসে আছে, তাহলে তার ঠিক যেরকম ছায়া হবে পাতি রকিং চেয়ারে ওরকম একটা মহিলা এরকম জাস্ট বসে আছে। এবং আমি মুখ, তার গায়ে পরনে কি, হাতে নেল পলিশ ছিল কিনা তাও দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। শুধু আমি দেখতে পেয়েছিলাম এরকম এরকম একটা ওড়না এরকম ভাবে অবয়বটা এরকম শুধু বসে আছে। আমি ওই জ্বরের, তখন আমার জ্বর ছেড়ে গেছে, আমি এরকম ভাবে আমি এরকম একদম মানে বিস্ফোরিত চোখে এরকম করে বসে আছি, এরকম ভাবে। আমি জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখলাম, তারপর চোখটা এরকম করলে আমার নেই। আমি তখন হয় বিশ্বাস করলাম যে হয় এটা আমার মনের ভুল, আমি জ্বরের ঘরে ভুল দেখেছি, কিন্তু আমি এত ভুল দেখবো কি করে? হয় ভুল দেখলে যদি কোনো চোখে ধাঁধা লাগে, আমি কোনো একটা স্বপ্ন দেখছিলাম, সেটা থেকে যদি আমি বেরিয়ে আসি তাহলে সেটা বেশিক্ষণ থাকবে না, রাইট? আর আমি এতক্ষণ তাকিয়ে আছি, আমি দেখতে পাচ্ছি কিনেমাটা কে একটা বসে আছে, আমি যেই এই জিনিসটা এরকম করলাম নেই, এই জিনিসটা কিন্তু হতে পারে না। আমি আর কাউকে কিছু ডাকিনি সেই রাতে, না ডেকে আমি জাস্ট আমি জাস্ট চোখটা এরকম বুঝে ঘুমিয়ে পড়েছি। আমার এইদিকে মা ছিল, এদিকে আমার ঠাম্মি ছিল, আমি কিচ্ছু বলিনি, আমি জাস্ট আবার চোখটা এরকম করে ঘুমিয়ে পড়েছি। এবার সেই রাতটা মোটামুটি কেটে যায়, নাম্বার 1। এবার তারপরে এবার যখন আমরা পরের দিন সকালবেলা যখন আমরা মানে বেরোচ্ছি রাত্রিবেলা হোটেল থেকে সকালবেলা, তখন আমি নেমে পুরো ঘটনাটা আবার বলি এরকম কাকুকে, এবং সেটা ওই হোটেলের যে রিসেপশনিস্ট ছিলেন আমি ওনার সামনে দাঁড়িয়েই বলেছি বাংলাতে। এবং আমি একটা জিনিস তখন মিস করে গেছিলাম, ওই যে আমরা যখন আগের দিন রাত্রেবেলা হোটেলে চেক ইন করছিলাম,
ওই রিসেপশনিস্টের যে লোকটি ছিলেন উনি বারবার বলে দিয়েছিলেন যে যদি রাত্রিবেলা কোনো রকম কোনো আওয়াজ শোনেন, যদি রাত্রিবেলা কোনো কিছু ঘরের মধ্যেও আওয়াজ শোনেন, করিডোরে যদি কোনো আওয়াজ শোনেন, দরজা খুলবেন না। যদি আমাদের সার্ভিস কোনো লোক হয়, যদি রুম সার্ভিসের কোনো লোক হয়, তবেই দরজা খুলবেন, তা না হলে দরজা খুলবেন না। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ডেকে নেব এবং আমাদের গলা শুনলেই দরজা খুলবেন। অন্য কোনো শব্দে কেউ হাঁটছে একটুখানি খুলে দেখি আমাদের কেউ এলো কি না রাত্রিবেলা, করবেনই না। সেটা ঘরে শুনলেও চুপচাপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বেন, করবেন না। একটা তো রাতের ব্যাপার, আমি এটা আর্নেস্ট রিকোয়েস্ট করছি, করবেন না। তো আমি দেখুন সকালবেলা জিনিসটা বলার পরে মানে প্রত্যেকে, এবার আর কেউ কিছু জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি, এটা আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলাম ওখানে গিয়ে। তারপরে যে 15 দিন যে ঘুরেছি, প্রচণ্ড আনন্দ করেছি। কোনো রকম কোনো খারাপ জিনিস আমাকে মানে কিছু আসেনি, আমি কিছু দেখিনি, আমার সাথে কোনো ক্ষতিও হয়নি। কিন্তু আমি জাস্ট দেখেছিলাম যে কেউ একটা ওখানে বসে আছে এবং দ্যাট ওয়াজ ক্লিয়ার। আমি দেখে এসে যখন আলটিমেটলি বলেছি ওনাকে, ওই যিনি ছিলেন হোটেলের রিসেপশনিস্ট, তখন উনি বললেন যে হ্যাঁ मैं तो आपको मतलब कल ही बोला था कि कुछ मतलब हो सकता है ऐसा, तो ठीक है, तो कुछ बात नहीं, अगर आपको मतलब कुछ नहीं हुआ है तो फिर ठीक है, पर ऐसा होता है बहुत सारे बोर्डर्स से हमारे पास मतलब कंप्लेंट्स वगैरह आए हुए हैं कि ऐसा होता है, तो मतलब आपको এবার মানে ওটা শুনে তখন সবাই বলে যে তুই কি বলছিস, সত্যি আমি যেটা দেখেছি সেটা বলছি। আর আমার তখন মানে আমি এতটা বানিয়ে বলবো এতটা কিছু নেই। আমি ওই 3 সেকেন্ড দেখেছি গুনে এরকম করে, তারপরে চোখটা বন্ধ করে যখন খুললাম নেই জিনিসটা, থাকলে তো বুঝলাম যে হ্যাঁ ভাই কিছু একটা আছে বা আমার মনের ভুল। আর এমন কোনো স্বপ্নও আমি দেখিনি যে যার ওই ধাঁধাটা চোখ থেকে যে আমি জিনিসটা দেখবো, এরকম কিছু নয়। আর দেখলেও অন্য কোনো মানুষকে আমি দেখলাম না, কেন একজন রাজস্থানী একেই দেখলাম। তো এটা হচ্ছে একটা প্রথম আমার এক্সপিরিয়েন্স, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আর এরকম আরেকটা গল্প আছে, এরকম ঘুরতে গিয়ে আমি একটুখানি কমেন্টসটা যদি পড়ে নিই। রাজস্থানে ম্যাক্সিমাম হোটেলই এক্স্যাক্টলি রাজস্থানে ম্যাক্সিমাম হোটেলই হন্টেড, ওখানে প্রচুর হোটেল। সুতরাং একটুখানি ওই আমি যেটা বললাম আগেরটা, যে আঙ্কেল ওটা একদম না দেখি একটুখানি নিয়ে চলে গেছিলেন। তো বাপরে তোমার সাহস মানে কি, তখন আমি তো কিছু করিনি, আমি জাস্ট দেখে এরকম চোখটা খুলে উপরে না, আমার কিছু করার নেই, আমি তখন করার মতো অবস্থা ছিলাম না। আর মাকে ডাকলে আর ঠাম্মিকে ডাকলে তখন নির্ঘাত কিছু একটা হয়ে যেত, কি দেখলি, কেন দেখলি, এরকম একটা হয়ে যেত। তো অত রাতে কিছু একটা করার দরকার নেই, ঠিক আছে। আমি শুয়েটা পরে আমি নর্মাল এরকম করে ঘুমিয়ে পড়েছি, এক ঘুমে রাত কেটেছি, এটাই অনেক। সেই হ্যাঁ এক্স্যাক্টলি ওই মানে ওই রকম যে ড্রেসগুলো হয়, ওই জিনিসটা, ওই মাথায় ওড়না সহ, মানে ওই যেরকম সেই ওই স্কার্ট পরে, হাতে কত কি পরে, ওই জিনিস, ওই মাথায় যেরকম স্কার্টটা হয়, আর ওরা যে সেই ওই গোল রঙের যে মানে সেই ওই টিকলি একটা পরে এইখান এরকম টিকলি, সেই জিনিসটার একটা অবয়ব, এই জিনিসটা হচ্ছে ব্যাপার। আর রকিং চেয়ার, হ্যাঁ রকিং চেয়ার মানে গন্ডগোল, আমার দেখে গন্ডগোল মনে হয় না। আমি তো দিব্যি গিয়ে বসলাম রকিং চেয়ারে, তখন দেখে বুঝতে পারিনি গন্ডগোল। আর ঠিক ওই রকিং চেয়ারটার তলায় বাবা শুয়েছিল, বাবা অঘরে ঘুমাচ্ছে, পাশে দুজন ঘুমাচ্ছে। আমি এরকম 3 সেকেন্ড ধরে শুধু মানে একদিনকে বসে বসে দেখলাম এরকম বসে আছে। আমি যে শুনে এরকম ঠিক আছে, আমি যে জিনিসটা নিয়ে শুয়ে পড়েছি, আমি কিছু আর এক্সপেক্ট করিনি, কিছু আর দেখিও নি, এইটা। একটু কমেন্টস উপরে উঠতে হবে আমাকে। হ্যাপি, হ্যাঁ আমার জন্মদিন 16th, এই থার্সডে আমার জন্মদিন 16th, 15th না, ইয়েস 16th। হ্যাঁ আচ্ছা অমৃতা, আমি থাকি হচ্ছে ট্রামদ্বীপের কাছে, আমি থাকি বেহালা ট্রামদ্বীপের কাছে। উঠে আচ্ছা, এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, ওটাও একটা এরকম সে ঘুরতে গিয়েই একটা ঘটনা। তো তখন আমি আরেকটু ছোট, জিনিসটাতে আমি ছোট, তখন আমি পড়ি হচ্ছে ওই ক্লাস 4-5 মোটামুটি।
পুরী প্রচুর গেছি, পুরীতে লোকের প্রচুর ঘটনা, তো ওই পুরীরই ঘটনা, কিন্তু জিনিসটা একটু অন্যরকম। তো আমি তখন পড়ি হচ্ছে 4-5-এ। আর পুরী এমন একটা জায়গা, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ওই বসন্ত সবেতে লোকজন যায়। ইনফ্যাক্ট আমি দুর্গা পুজোর সময় তো পুরী গেছি। আমি অলমোস্ট মানে 14 to 15 টাইমস পুরী গেছি, যদিও আমি এখনো কোনো রাস্তাঘাট চিনি না, কিন্তু গেছি। আমার বাবাকে একা পুরীর রাস্তায় ছেড়ে দিলে পান্ডাকে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আবার নিয়ে চলে আসবে, এতটাই চেনি। এবং ওখানে ফিক্সড কোনো পান্ডা এভরিথিং আছে, হোটেল ফিক্স করা আছে, এভরিথিং। এবং আমি লাস্ট পুরী ভিজিট করেছিলাম গত বছর প্রি কোভিড গেছিলাম, তখন মা ছিল, তার সাথে গেছিলাম। এবারে আমি যখন ইচ অ্যান্ড এভরি সিজনে পুরী গেছি, ইনফ্যাক্ট রথের সময় পুরী গেছি, ট্রেনের টিকিট পাইনি তাতেও ওয়েটিং লিস্টে করে রথের সময় পুরী গেছি, দুর্গা পুজোয় গেছি, দুর্গা পুজোতে একদম ক্রেজ, ওখানে তো আমার থাকে না। তারপরে শীতকালে গেছি, গরমকালে তো ছেড়েই দিন, এভরি সিজনে পুরীটা একবার করে আমরা গেছি। এবার তারপরে পুরীতে এবার যখন আমরা গেছিলাম লাস্ট, আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে বর্ষাকাল মানে ওই বর্ষাকাল তখন সবে শুরু হয়েছে, এদিকটাতে এখানে হয়তো শুরু হয়েছে। পুরীতে তখন মানে বেশ বৃষ্টি পড়ছে একদিন, আর পুরীর সমুদ্র প্লাস বৃষ্টি ইজিক্যাল টু উত্তাল জিনিসপত্র। তো ঠিক সেই রকমই জিনিসটা হয়েছে। তখন ঠাম্মিও ছিল, আমার মাও ছিল। আমাদের একটা মানে এবার আমরা যে হোটেলে মানে উঠেছিলাম, তখন সেখান থেকে আমাদের কি মনে হলো যে না, একটুখানি সমুদ্রে বৃষ্টি পড়ছে, এই সময়টা একটুখানি পুরী থেকে দেখে আসি। না, একবার পুরীটা কিন্তু ঘুরে আসে। পুরী তো মানে বাঙালির ওই হানিমুন বা ঘুরতে দেওয়া, ওই দীপুদা, দার্জিলিং পুরী দীঘা, এই হচ্ছে ব্যাপার। তো দীঘাও রিসেন্টলি গেছি, দীঘা থেকে এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়নি, পুরীটা আমি বলছি। তো পুরীতে এরকম গেছি, এবার আমাদের কি ইচ্ছা হলো যে একটুখানি ওই সমুদ্রে একটুখানি যাব, যখন বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি যখন পড়ছে তখন আমরা সমুদ্রে যাব, এবং তখনকার কি অ্যাটমসফিয়ারটা হয় সেটা দিই। ঠিক আছে, চলো আমরা যাই। এরকম বেরিয়েছি, রাস্তাতে একটা লোক নেই, আমরা 4টি পাগল ফ্যামিলির বেরিয়েছি কি না সমুদ্র দেখবো যখন বৃষ্টি পড়ছে, এবং অসম্ভব সুন্দর দৃশ্য। এদিক থেকে একদম মানুষের নিকশ কালো মেঘ এরম হয়ে উঠছে সমুদ্রের গা দিয়ে, অঝোরে বৃষ্টি পড়ছে। আর খুব ওখানকার লোকাল লোকজন ছাড়া রাস্তায় খুব একটা কোনো ট্যুরিস্ট নেই। ইয়াং কাপলস কিছু আছে, কিছু ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, এরাই আছে। আর আমরা 4টি পাগল ঘুরতে বেরিয়েছি। এক সেকেন্ড, সরি। তো আমরা 4টে পাগল ঘুরতে বেরিয়েছি। তো এবারে আমরা আস্তে আস্তে করলাম কি, এবং আমরা থাকতাম সবসময় ওই চৈতন্য যে ওই মূর্তিটা আছে তার ঠিক কাছাকাছি। এবার ওখান থেকে নেমে ওই চৈতন্য ঠিক মূর্তির এখন ওর উল্টো দিকে একটা হোটেল হয়েছে, সি ভিউ না সি হক বলে একটা হোটেল হয়েছে, ওইটা তার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেখান দিয়ে এখনো নামা যায়, যেখানে ওই মেলাটা বসে, ওটার সামনে দিয়ে এরকম নেমে মানে একটু নদীতে নামবো, সমুদ্রে নামবো, এখানে পা ভেজে যাবো, এটা ছিল প্ল্যান। তো রাস্তাতে কোনো লোক নেই, যেটা আগেই বললাম, ওখানকার লোকাল লোক ছাড়া কেউ নেই, কিছু ইয়াং কাপলস, কিছু ইয়াং জেনারেশনের লোকজন, এনারাই আছে। গিয়ে এবারে আমরা ঠিক করলাম যে না, একটুখানি চান ফান করে এসছি, যখন চান করি, পুরীতে আসা মানে চান করবো না, খুব বাজে কথা, চান করি। এবার চান করতে নেমেছি, যে এরকম নর্মাল। এবারে আমার ঠাম্মির তখন মানে অলমোস্ট একটুখানি প্রায় বয়স হয়েছে, 60 ক্রস করেছেন উনি, তো উনি নামেননি, পাড়ে দাঁড়িয়ে আছেন। আর তো এবার তারপরে আমি মা বাবা ওই সামনে, এবং বেশ বড় বড় ঢেউ আসছিল, সুতরাং খুব একটা দূরে যায়নি, সামনেই ছিলাম, একদম সামনে থেকে ওই পা হয়ে যাচ্ছি, যখন মাটিতে বসছি, বালিতে বসছি, আর ঠাম্মির কাছে সমস্ত যা ওই মানি ব্যাগ পার্স হ্যান্ড দিয়ে চলে গেছিলাম। তো আমরা, এবং সি বিচও সেদিনকে আশ্চর্যভাবে কেউ ছিল না, খুব কম, ওই কিছু ইয়াং জেনারেশনের লোকজন, কিছু কাপলস, এবং সমস্ত দূরে দূরে অনেকটা ডিস্টেন্সে। আমরা যদি মানে এখানে চান করি, তো লোকজন এখানে এরকম ভাবে চান করছে, এতটা এরকম দূরে দূরে চান করছে। এবার তারপরে জিনিসটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে
অনেকক্ষণ ধরে এরকম চান করছে যে না এবারে আমাদের ফিরতে হবে, কারণ বৃষ্টি পড়ছে এবং মানে ওই চান করছি ওই ওয়েদারে অলরেডি আমাদের জল গা, তার উপরে ওই বৃষ্টিটা পড়ছে, মানে মানে কি বলবো, মানে ওই কাঁচে হাত কেটে গেলে যেরকম হয় এখানগুলো ঠিক সেরকম করে কেটে যাচ্ছে। আমরা ঠিক ফিরবো বলে টার্ন নিচ্ছি যে না এবার ওঠা যাক, এবারে কারণ বাচ্চারা তো ছোট, কারণ আমি তখন ছোট ছিলাম, না ও তো ছোট, ওর এবার ঠান্ডা লাগবে, আমরা এবার যাই। আমরা তখন অনেকটা প্রায় চলে গেছি সমুদ্রের কাছে, আমরা এরকম ব্যাক করে ফিরবো পাড়ের দিকে যেখানে ঠাম্মি আছে। ঠাম্মি আমাদেরকে বারবার ডাকছে যে আয় আয় উঠে আয়, আর যাস না উঠে আয়। আমরা 4 জন, আমি, বাবা, মা এবং ঠাম্মি। তখন আমার দাদু মারা গেছিলেন, তার আগের বছর দাদু মারা গেছিলেন। আমরা পরিষ্কার দেখলাম একজন লোক যেরকম গামছা পরে ওখানে বয়স্ক মানুষ চান করে, এবং সেটা কখনোই ওখানকার মানে উড়িষ্যার যেরকম মানুষের অবয়ব হয় সেরকম একদমই নয়। গামছা পরে যেরকম ওখানে মধ্যবয়স্ক বা বয়স্ক মানুষরা স্নান করেন সমুদ্রে সেরকম। 3 নম্বর, আমার দাদুর মতো ঠিক অবয়ব, একদম বিলকুল 100% পুরা আমার দাদুর মতো একদম সেরকম অবয়ব, এবং পরিষ্কার মুখটা কিন্তু বোঝা যাচ্ছে না, শুধু বডি স্ট্রাকচার, গামছাটা বোঝা গেছে, মাথায় এরকম সাদা চুল। এরকম আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, সমুদ্র আমাদের থেকে বেশ কিছুটা দূরত্বে একটা ঠিক এরম ভাবে দাঁড়িয়ে আছে, মুখ আমাদের দিকে এরকম, আমরা যদি এখানে থাকি মুখ সোজা করে এরম ভাবে দাঁড়িয়ে আছে। আমরা ওনার আঙুলটাকে লক্ষ্য করে যখন আলটিমেটলি উপরের দিকে তাকালাম, একটা অসম্ভব একটা বড় ঢেউ। আমি থাকি একতলা সমান এরকম ঢেউ, মানে আমার এই জানলাটা একতলার জানলা, তো নিচ থেকে এরকম একতলা সমান ঢেউ, যেটা অলমোস্ট গেছে যে ওই বিচ যেটা আছে ওই বিচটা থেকে এরকম কাভার করে অনেকটা দূর, আলটিমেটলি সেই ঢেউটা কিন্তু গিয়ে ভেঙেছে। তো সেই ঠিক এরকম ভাবে উনি দাঁড়িয়ে আছেন, এরকম করে আমি যখন দেখলাম আলটিমেটলি ঢেউটা আসছে, ঠাম্মির এমনি একটা মানে বাতের ব্যথা, কোনো মতে নিয়ে যে তুমি আগে করো এরকম 2 হাতে দুজনে নিয়ে, আর আমাকে কোলে নিয়ে রুদ্ধশ্বাসে আমরা দৌড়েছি ওখান থেকে। ঢেউটা এলো, ভাঙলো, আমাদের গায়ে সেই জল লেগেছে, আমরা হয়তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি। গায়ে জল লেগেছে, আমরা মুখ থুবড়ে পড়ে গেছি, কিন্তু বালির মধ্যে পড়েছি, ফেসে কোথাও যায়নি। তো এইসব করেছি। এবং ওই মানুষটিকে আমরা যে একবার যে ঘুরে দেখবো যে ওনার কি হলো, উনি ভেসে গেলেন কিনা, উনি ঠিক আছেন কিনা, তারপর থেকে যখন উঠে দেখলাম কেউ নেই, আমরা তখন হয় বুঝতে পেরেছি যে হয় উনিও বিপদ দেখে চলে গেছেন, আর নয়তো ওনাকে ভাসিয়ে নিয়েছে। এবারে তারপরে আমরা যখন ওই ঘটনার পরে আর আমরা ওই এরিয়াতেই নেই, আমরা জাস্ট বেরিয়ে চলে গেছি ওখান থেকে। এবার তারপরে কি হয়েছে, আমরা যখন সন্ধেবেলা ওখানে বেড়াতে বেরিয়েছি, আমরা শিওরই ছিলাম যে ওই ঢেউতে উনি আর বাঁচে নেই, ওনাকে নিয়ে সমুদ্রে একদম চলে গেছে। এবার যদি কোনো ফিশারম্যান হয়, যদি কোনো জেলে হয়, তাহলে আশেপাশে লোকালে খবরটা যাবে যে এই তো ভাই আজকেই তো একটা লোক এরকম ভেসে গেছে, 5 জন মানুষ জলমাই করতে গেছিল, একদম ভেসে গেছে। উনি ভেসে গেছেন, এবং আমরা বরঞ্চ উল্টে লোককে জিজ্ঞেস করছি যে হ্যাঁ গো আজকে সকালে এরকম দুপুরের দিকে কোনো কোন জেলে কি এরকম ভেসে গেছেন, কোনো তোমরা খবর জানো? না আমরা তো কিছু জানি না। এবার আমার সেই মানে ওদের যেরকম টানটা হয়, না জানুচি এরকম করে বলে আছে। এবার আমরা অলমোস্ট প্রচুর দোকানে গেছি, হ্যাঁ তো যে না ওই জেলে না জানুচি এরকম করে বেরিয়ে যাচ্ছে। মানে আমরা বুঝতে পারলাম যে হয় তার মানে কেউ ওনাকে চেনে না, বা হয়তো উনি কোথাও মানে আমাদেরকে দেখিয়ে উনিও বেরিয়ে গেছেন। তারপরে আমরা অলমোস্ট আরো 4-5 দিন পুরীতে ছিলাম। আমরা যখন পুরীতে যাই 1 সপ্তাহ করে থাকি পুরীতে। যখনই গেছিলাম পুরীতে কোথাও, এমনকি উনি যদি কোনো ফেরিওয়ালাও হতেন তাহলে আমরা দেখতে পেতাম কোনো ফেরিওয়ালা নয় ওইখানকার কোনো মৎস্যজীবী কোনো মানুষও নয়, কোনো লোকাল লোক নয়, কোনো খবর নেই কারো ভেসে যাওয়ার। কিন্তু যতদিন ছিলাম এখনো পর্যন্ত, যখন আমি লাস্ট গেছি পুরীতে, কোনো দিন আমি ওনাকে দেখতে পাইনি। কারণ ওই সমুদ্রের ধারে একজন মানুষ ওই বাদাম ভাজা বেচেন, আপনি যারা হয়তো গেছেন, ওই একটা ওই নীল কালার একটা হাফ প্যান্ট পরে, এরকম একটা হাফ প্যান্ট পরে
ওই ঠিক সেম নীল কালারের একটা এরকম জামা পরে একটা গেঞ্জি পরে ওই লোকটা ওখানে আমি অলমোস্ট আমি দেখে আসছি প্রায় আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে আমার এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ওনারও প্রচুর বয়স। আমি ওনাকে কিন্তু দেখি প্রতি বছর। আমি 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 যখন লাস্ট গেছিলাম গত বছর ফেব্রুয়ারি মাসে 28 ফেব্রুয়ারি 28 না না আমাদের 27-এ ছিল মনে হয়। তো মানে এটা আমি যখন গেছিলাম আমি ওনাকে কিন্তু অ্যাটলিস্ট দেখতে পেয়েছি। কিন্তু এই মানুষটা কি, যেটা আমার একদম আমার দাদুর মতো অবয়ব, গামছা পরা, ওই রকম একটা পাকা চুল, আমি কোথাও কোনোদিন, না আমার বাবা না আমার মা যতদিন জীবিত ছিলেন, যতদিন আমরা পুরীতে গেছি, না আমার ঠাম্মি ওই এক সপ্তাহে কোথাও দেখিনি। তো এই জিনিসটা একটা ব্যাপার যে এটা আমার মানে এটা আমার বাবাও এখনো বলতে বলতে মানে অনেকে যারা আছেন প্রত্যেকে বলেন যে সেদিন তো সত্যি আমার দাদু ছিলেন, না হলে হয়তো একটা পরিবারের প্রত্যেকে সেদিনকে আমরা ধ্বংস হতে পারতাম। হয়নি শুধুমাত্র আমার দাদুর জন্য, জিনিসটা আমরা হতে পারতাম, মানে মানে ইভেনচুয়ালি আমার জিনিসটা হতো, কারণ এত বড়ই ঢেউ ছিল আমাদেরকে জাস্ট ভাসিয়ে নিয়ে চলে যেত। আর ঠাম্মির পক্ষে এই জিনিসটাকে রেজিস্ট করা কখনোই সম্ভব হতো না, হয়ে যেত জিনিসটা। তো যাই হোক, তো আমরা সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরেছি। আমরা এখনো পুরীতে যাই, স্নান করি, অতটা রিস্ক আমরা নিই না, আর খুব কেয়ারফুলি এখন চানটা করি আফটার দ্যাট। তো ওই সময় একটা কি পাগলামি ছিল আমাদের 4 জনের, আমরা গেছিলাম। তো নাও উই আর অ্যাবসলিউটলি আমরা যখন যাই একটা মানে একজন ওই দায়িত্ববান নাগরিকের মতো আমরা চান করি, সমুদ্রে নামি, একটুখানি পাগলামিটা কম করি। আর তো এই গল্পটা তারপরে বলার পর এরকম কমেন্টসগুলো একবার দেখিনি। জগন্নাথের হাত কমেন্ট করে উড়ে উড়ে যাচ্ছে। লাস্ট গেছি আচ্ছা 2018, আমি গেছিলাম ইয়েতে। হ্যাঁ আচ্ছা, আমার বাবাও দেখেছে তার ঠাকুমাকে, আর এরকম একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করবো, যে আমার বাবা তার ঠাকুমাকে দেখেছে। তো আমি একটা খুব ছোট্ট ঘটনা এর মধ্যে বলে দিই যে আমি নিজে দেখেছিলাম এটা। তো একদমই ছোট, মানে খুব একটা কিছু নয় ভয়ের, একবারই দেখেছি, হয়তো একবারই জিনিসটা করেছি, কিন্তু মনের ভুল নয়। মনের ভুল হবে আমি এখানে বলতামও না, যদি মানে আমি যদি বুঝতাম যে ওটা কোনো মানুষের সায়েন্টিফিক কোনো ব্যাপার আছে আমি কিছু বলতামও না। কিন্তু আর মানে এই জিনিসটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা যেটা হয় সেটা আমি গিয়েছিলাম, আমি সেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি, সেটা ওটা বলছি না। তো তো আমি এইটা আমি যে জিনিসটা বলবো, তো সেটাতে মানে অ্যাকচুয়াল যে সায়েন্টিফিক এক্সপ্লানেশনটা হয় সেটা সত্যিই নেই, সত্যি সায়েন্টিফিক এক্সপ্লানেশন নেই। খুব ছোট একটা ঘটনা, আমি জাস্ট এর মধ্যে একবার ইনক্লুড করে দিচ্ছি জিনিসটা। যেটা দেখেছিলাম হচ্ছে যে আমার ঠাম্মির হচ্ছে স্পাইনাল কর্ডে ক্যান্সার ছিলেন, ওখানে স্পাইনাল মানে কর্ডে একটা রকম মানুষের ওই টিউমার টাইপের ধরা পড়েছিল। তো আমাদের এই বেহালাতে অনেকেই হয়তো আপনারা চিনবেন, ওই টালিগঞ্জ যাওয়ার পথে ওই মনে হচ্ছে কবরডাঙ্গার আগে বা পরে এরম একটা সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল, আমি নামটা বলে দিলাম কারণ অনেকেই হয়তো চেনেন, সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল। তো সেরকম জায়গাতে ও আমার ঠাম্মি তখন ভর্তি ছিল, ওখানে একটা সার্জারি টাইপের হয়েছিল। তো ওইখানে ওই জন্য 1 সপ্তাহ ঠাম্মিকে রাখতে হয়েছিল। ওকে, তো হ্যাঁ এই তো অমৃতা বলছেন চিনি, ইয়েস অনেকেই চিনবে, যারা এদিকটা থাকে ঠাকুরপুকুরের দিকে অনেকেই চিনবে সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল, ওটাকে চেনে, এবং ওটা ওই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল নামেও খুব চেনাশোনা। তো ওইখানে আমার ঠাম্মি এরকম ভর্তি ছিল ফর নিয়ার অ্যাবাউট 1 থেকে 2 সপ্তাহ, 1 সপ্তাহ রাখতে হয়েছিল ফর অবজারভেশন। তো তখন আমি হচ্ছে 2nd ইয়ারে পড়ি কলেজের, আমার কলেজ ছিল হচ্ছে বিবেকানন্দ কলেজ, ঠিক তার পাশে একটা বাস 40 বিটে উঠতে হতো, গিয়ে নেমে পড়তাম। তো এরকম, আর ঠাম্মির ভিজিটিং আওয়ার্স ছিল হচ্ছে 4:30 থেকে বিকেল 4:30 থেকে 6টা, আর ওই ঠাম্মি যেহেতু কেবিনে ছিল 8 ঘন্টা এক্সট্রা দিত 7টা অবধি, মানে ওই সবার সাথে একসাথে ছিল না। তো ঠাম্মিকে একটা আলাদা করে কেবিনে রাখা হচ্ছিল, সেখানে 7টা অবধি অ্যালাউ করতো বাড়ির লোকে। তো আমার কলেজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এবারে আমি চলে গেছি, মা আর বাবা পরে আসবে। আমি চলে গেছি এরকম 4:30টার সময়, আমি এরকম বেরিয়েছি কলেজ থেকে তখন 4:40 বিতে উঠেছি, আমি মোটামুটি পৌঁছে গেছি। অমৃতা, হ্যাঁ আমার বিবেকানন্দ কলেজ ছিল।
তো এবার আমি তখন গিয়ে পৌঁছে গেছি। তো তখনও ভিজিটিং আমার শুরু হয়নি, শুরু হতে একটুক্ষণ বাকি। আমি বাইরে অপেক্ষা করে আমি নর্মাল যেরকম ঢুকলাম, ঠাম্মির সাথে কথা বললাম। তারপরে মা বাবা আসতে পার্কের বাইরে পার্ক বলছি, হসপিটালের বাইরে একটা পার্ক আছে, একদম ছোট্ট, একটা স্লিপ, দুটো দোলনা, একটা মেরিগোরাউন্ড, পার্ক শেষ। কি বাচ্চারা খেলে ওখানে বাচ্চারাই জানে আর আমি জানি। তো আমি গিয়ে দেখলাম যে মানে ওই বেশ কিছু বাচ্চা এরকম ওখানে মানে খেলছে টেলছে, এবং ওইখানে কিছু ওই ঠিক ওই ওয়ার্ডে, যে ওয়ার্ডে এক্সাক্ট লোকেশনটা বলছি, গেট দিয়ে ঢুকলাম, ঢুকে ডান দিক দেখতে হতো, বাদিকে হচ্ছে আউটডোর, ডান দিকে হচ্ছে ওই পুরো হাউসটা। এরকম একটা এরকম সে ঘোরানো সিঁড়ি দিয়ে এরকম করে উঠে একটা প্যাসেজ আছে, ওই ঘোরানো এরকম প্যাসেজটা দিয়ে উঠে ঢুকে গিয়ে ডান দিকে হচ্ছে সবার কেবিন ছিল, না বাঁদিকে হচ্ছে প্রত্যেকের কেবিন, কমন কেবিন, আর ডান দিকে হচ্ছে ঠাম্মির মানে ওই মানুষের এইগুলো ছিল, ওই কেবিন, ওই যে এইগুলো যেগুলো বলে। তো এবারে আমি ঢুকে এরকম, এবারে মার বাবা এসছে তখন প্রায় 5টা। বললাম যে তুমি একটুখানি ঠাম্মির সাথে কথা বলো, আমি ওখানে নিচে নিচে একটুখানি নেমে আমি ওকে ফোন করা ছিল, কারণ তখন আমার কলেজের কিছু একটা মানুষের চলছিল, হয় অ্যাসাইনমেন্ট বা স্টাফস লাইক দ্যাট, তখন কিছু একটা আমার তখন চলছিল। এবারে আমি তখন বললাম যে একটুখানি আমি তাহলে মানে আমি একটুখানি ফোন করে নিই, তুমি একটুখানি ঠাম্মির কাছে থাকো। নিচের যে পার্কটা আছে, আমি এরকম কানে ফোনটা নিয়ে, হ্যাঁ ভাই বল, এসে যে দুখানা দোলনা আছে আমি সেখানে বসেছিলাম দোলনাটা নিয়ে। এবং আরেকটা কথা বলে দিই, দোলনাটা অনেক সময় হয়তো এই এক্সপ্লেনেশন অনেকে দেবেন যে যদি ধরুন এটা হচ্ছে দোলনা স্ট্যান্ড, এই একই দোলনা স্ট্যান্ডে দুটো দোলনা যদি লাগানো থাকে, তাহলে সামহাউ একজন যদি এরকম দোলে, তাহলে এইটা কিন্তু অটোমেটিক দুলতে থাকে, কারণ দুলবেই। কারণ আমি এটা ফিল করেছি, আমি যখন দীঘা জায়গায় যে হোটেলে ছিলাম, একটাই স্ট্যান্ডে এরকম দুখানা দোলনা ছিল, আমি এখানে দুলছিলাম, এটা অটোমেটিক, হাওয়া নেই কিছু নেই, এমনি দুলছে। প্রথমে যখন ভয় পেয়েছিলাম, বললাম যে না আমি তো উপরে তৈরি করছি, ওটাতে কিছু না হোক এটা কিন্তু একটু হলেও দোলে। সেটা একটা বাচ্চা বসে যদি খুব জোরে চলে, আমি দোলনা খুব জোরে চলি, একবার বসলে এই করে মানে এরাম করে দিই দোলনাটা। তো আমি এই দোলনাটাতে আছি, এবং এক্ষেত্রে ছিল কি, একই রডের ওপর দুখানা দোলনা ছিল না, দোলনাটা আলাদা ছিল। এই রডটাকে মধ্যিখান দিয়ে ভাগ করলে যে ফিশনটা হয় সেটা একটু বুঝবেন। এই রডটাকে মধ্যিখান দিয়ে ভাগ করে দিলে এদিকে একটা দোলনা, এদিকে একটা দোলনা, দুটো সম্পূর্ণ আলাদা ইন্ডিপেন্ডেন্ট দোলনা। এটি একটি সম্পূর্ণ আলাদা দোলনা, এটি সম্পূর্ণ আলাদা দোলনা। আমার এখনো মনে আছে আমি গিয়ে বাঁদিকের দোলনাটাতে বসি, নর্মাল ফোনে আমি কথা বলতে বলতে আমি এমনি বাঁদিকে দোলনাটাতে এরকম বসে আছি। এটা তো দোলার কথা নয়, কারণ যেহেতু এটা কানেক্টেড নয়, দিস কান্ট বি পসিবল, এটা তখন ভুলতে পারে না। আমি নর্মাল কথা বলছি, হ্যাঁ ভাই ভাই ওটা তো আছে, আরে ভাই আজকে কিছুতেই করতে পারলাম না, কিছুতেই দূর ভাই আর করবো না, যেরকম নর্মাল একটা অ্যাগ্রেশন নিয়ে কথা হয়, প্লাস দুলছি। এবার আমি এক্স্যাক্টলি অভিজিৎ চক্রবর্তী এক্স্যাক্টলি আমি ওই জন্যই বললাম যে একদম সায়েন্টিফিক ভাবে যদি একটা রডের ওপর থাকে তাহলে কিন্তু এইটা কিছুটা হলেও দোলে। আমি যেটা বলছি সম্পূর্ণ মধ্যেখানে দোলনাটা এখান থেকে কিন্তু কাটা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রড। এই ধরুন এবার আমি এই দিকটা থেকে বসে আছি, কারণ আমার বাঁদিকে এখন এইটা আছে, আমি বসেছি, বসে আমি জাস্ট নর্মাল কথা বলছি যে ভাই কিছুতেই হলো না, এটা হবে না, কালকে জমা দিতে হবে, কিচ্ছু পারবো না ভাই, পারবো না চোখ। আর তখন বিকেল হয়ে এসছে, আমার পেছনে হচ্ছে হসপিটালের ওই দিকে যাওয়ার মানে অন্য একটা কি মানে সে ডিপার্টমেন্ট ছিল, অন্য ডিপার্টমেন্টে ঢোকার পাঁচিল, মানে ওদিকে ওই মানে যে হ্যাঁ ওই পার্কটা শেষ হয়ে পিছনে একটা বাগান, আমার পেছনে একটা বাগান, বাগানের পেছনে হচ্ছে অন্য ডিপার্টমেন্টের পাঁচিলের ওপার থেকে হচ্ছে অন্য ডিপার্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে, হয়ে গেল। এবার আর তখন বিকেল হয়ে এসছে প্রায়, তখন মানে ওই 5:15 5:30 তখন ওই সময়টাতে এসছে। আমার হঠাৎ করে যে মানে আমার কিরকম একটা খেয়াল হলো, আমি তো এরকম দোলনাতে আস্তে আস্তে এরকম করে তুলছি, এটা কিন্তু দোলার, আবারও বললাম কোনো কথা নয়, বিজ্ঞানসম্মতভাবে কোনো দোলার কথা নয়। হঠাৎ করে আমার মনে হলো পেছন দিকে থেকে একটা অদ্ভুত গরম হাওয়া, মানে কিরকম মানে আমি এই করলাম তো,
পেছন দিয়ে হাওয়াটা পাস করলো, কিন্তু সেখানে ওই দিনকে প্রচণ্ড গুমোট, তখন গরম, কোনো হাওয়া থাকার কথা নয়। হাওয়া থাকলে আমারই আরাম লাগতো, আমি ভাবছি না ভাই মানে উঠে যাই, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে দোলনাটা বাঁদিকের, এটা এরকম করে দুলছে, কোনো হাওয়া নেই। আমি এই জন্যই এখানে গল্পটা শেয়ার করলাম, তার কারণ একটা এক্সপিরিয়েন্স, কোনো হাওয়া নেই। আর উনি যেটা বললেন, মানে যেটা অভিজিৎ বাবু যেটা বললেন, একদম অমৃতা যেরকম বললো যে এইটা বিজ্ঞানসম্মতভাবে আলাদা রডে কখনোই দোলার কথা নয়, হলে আমি এই গল্পটা শেয়ারই করতাম না, কাউকে বলতাম না। কারণ যে হয়তো একই থাকতো, তা বলতে যে ভাই তুই গুল মারছিস, পাক্কা গুল মারছিস, এটা জিনিসটা নয়। হোয়াট আই হ্যাভ এক্সপিরিয়েন্স, এই দোলনাটা তখন আস্তে আস্তে মানে এমভাবে নয়, কিন্তু আস্তে আস্তে এরকম করে, মানে আমি যে ছন্দে দুলছি ও ঠিক সেই ছন্দেই দুলছে দোলনাটা। আর আমি এক্স্যাক্টলি ফিল, এবং তখন বিকেল হয়ে যাচ্ছে, বাচ্চারা অলরেডি তখন যেতে শুরু করেছে, যারা মানে ওই পেশেন্ট পার্টির যারা বাড়িতে লোক ছিল, যারা লোক ছিল, এরকম মেয়ে হয়ে গেছে। তো এই দোলনা দুলছে আমার, আর তখন আমার সেকেন্ড ইয়ার, আমি সত্যি কথা বলতে আমি প্রচণ্ড ভূতে ভয় পাই, এমনটা আমি একটুকু সাহস, আমি প্রচণ্ড ভূতে ভয় পাই, কিন্তু ভূত আমার অসম্ভব ভালো লাগে। আমি যদি আপনাদেরকে একটু ওই ঘরে নিয়ে গিয়ে দেখাতে পারতাম, আমার এরকম মানে এরকম শেলফে সমস্ত ভূতের বই সাজানো। আমি যারাই আমাকে বলে যে মানে এরকমভাবে যে আমি তোকে ওখানে মানুষের জন্মদিনে একটা মানে তোর ওকে গিফট চাই, বলুন যে হয় বাংলা ভূতের গল্পের বই দে, অত ইংরেজি পড়তে পারবো না ভাই, আমার তুই মাফ কর, বাংলা ভূতের গল্পের বই দে। আমি অসম্ভব ভূতপ্রেমী মানুষ, সে কারণেই আমি মানে এই জিনিসের সাথে আমি আরো মানে এই পেজের সাথে, এই গ্রুপের সাথে আমি ওই জন্য আর যুক্ত হই। মাই লাভ টুয়ার্ডস ঘোস্ট, খুব অদ্ভুত একটা লাভ, কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি ভূত নেই এসব করতে। আমি প্রচন্ড ভয় পাই, ভয় পেয়ে বলি এরকম আমি স্কানটা আছি যে ভাই 1 সেকেন্ড ধরে আমি তোকে একটু পরে ফোন করছি। ফোনটা আমি জাস্ট ডিসকানেক্ট করলাম, ওখান থেকে উঠে আমি বেরিয়ে এলাম, কারণ তখন অলরেডি মানে হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আমি উঠে গিয়ে যখন ফেরার সময় আমি যখন মাকে বলছি গল্পটা, তখন মা বললো যে দেখ এরকম হয়, কারণ একটা হাসপাতাল তো, আর ওই যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডেই বাচ্চাদেরও একটা মানে ওয়ার্ড আছে। অনেক বাচ্চা এরকম থাকে যে মানে যেরকম মানে এরকম সে ক্যান্সারে মারা গেছেন, এরকম অনেক বাচ্চা আছে ওখানে। যে রিসেন্টলি কিছু বাচ্চা মারা গেছে একজন ক্যান্সারে, সেটা অনেক কি আচ্ছা মানে ওই লিউকোমিয়া ছিল ওর, তো রিসেন্টলি এরকম বাচ্চা কিছু মারা গেছে। তো ওই পার্কে যারা পেশেন্ট, যারা এরকম ছোট ছোট বাচ্চা থাকে ওরাও এসে খেলে, যারা এরকম পেশেন্ট পার্টির যারা বাচ্চা কাচ্চা আছে ওরাও এসে খেলে। তো হতে পারে যে এরকম আর রিসেন্টলি একজন মারা গেছে, তো সে কারণে হয়তো মানে এইটা সম্পূর্ণ আমার মায়ের এক্সপ্লেনেশন যে হয়তো ওরমই কিছু একটা হবে, যে কিছু একটা তো এসছে, যাক তোর কিছু হয়নি তো। আর অনেকে এইটা অনেকে বলে দেখবেন যে স্পিরিট মানে যে কোনো স্পিরিটের সাথে যারা ভূত নিয়ে কালচার করে, বা যারা এরকম মানে ওই প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট যারা হয়, তারা একটা কথা বলে যে যেহেতু প্রচুর মানে একটা অদ্ভুত মানে একটা সেটা ওই নেগেটিভ একটা এনার্জির সাথে আমাদের মুখোমুখি হয়, সে কারণে যদি এরকম কিছু তুমি এক্সপিরিয়েন্স করো, এভরি টাইম ইফ দ্যাট এনার্জি তোমার কোনো ক্ষতি করেনি, ইউ আর অ্যাবসলিউটলি সেফ, ইউ ওয়েন্ট ব্যাক হোম একদম সেফলি, নুন জলে সল্ট ওয়াটার বাথ যেটা বলে সেটা একটুখানি নিয়ে নিতে, তাতে ওই আয়রন আর সামথিং এরকম কিছু একটা হয়, তো ওটা কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। ওই আয়রন সামথিং একটা কিছু আছে, তো ওটার ওই একসাথে এসে ওই যে এনার্জিটা আলটিমেটলি আছে ওটা আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে যায়। ওই সল্ট ওয়াটার বাথ একটা অনেকে নিতে বলে, তা আমাকে সেটা মাও বলেছিল যে একটা কাজ করি তুই জাস্ট বাড়িতে আয়, এসে একটা ওই সল্ট ওয়াটার বাথ নিয়ে নে একদম নুনে করে, জাস্ট একটা করে নে। তো আমি সেটাই করেছি, আর কিচ্ছু করিনি। আমার যতগুলো এক্সপিরিয়েন্স হয়েছে আমার খুব বড় ক্ষতি কিছুই হয়নি, কোনো কিচ্ছু আমার ক্ষতি হয়নি। আর মানে আমি একদম সুস্থ ছিলাম, আর এই এক্সপিরিয়েন্স আমি করেছি। আমার মায়ের এক্সপ্লেনেশন যে ওখানে অনেক বাচ্চা তো এরকম মানে মারা গেছে, তো অনেক বাচ্চারা অনেক কম বয়সে হতে পারে কেউ হয়তো পাশে এসে বসেছে, এরকম কিছু একটা হতে পারে। তারপর থেকে ঠাম্মি যতদিন ওই হাসপাতালে ছিল আমি গুণাক্ষরে ওই দোলনায় আর বসিনি,
আমার আমার রক্ষে করো তুমি, আমাকে দোলনায় চড়তে হলে আমার বাড়ির পাশে পার্ক আছে, আমি ওখানে যাব, আমি আর দোলনায় বসিনি। হাজার কথা বলতে হলে আমি ওই কেবিনের বাইরে একটা বেঞ্চ ছিল, বেঞ্চে বসে আমি আরামসে গল্প করেছি, এরকম একটা ব্যাপার। তো এইটা একটা খুব ছোট এক্সপিরিয়েন্স ছিলাম যে শেয়ার করলাম। কমেন্টে আমার দিদাকে দেখেছি সামনে দাঁড়িয়ে থাকতে, শি ওয়াজ স্মাইলিং অ্যাট মি। আমার বাবার ঠিক এই সেম এক্সপিরিয়েন্স আছে, আমি এটা বলবো। আমি আমার কোন সাবজেক্ট বিবেকানন্দ কলেজে? আমার জার্নালিজম। আমি গ্র্যাজুয়েশন করেছি জার্নালিজমে, আর আমি লাস্ট ইয়ার পাস আউট। ইয়েস, ওই সন্ধক লবণ, মানে যে ওই যে লবণটা ইউজ করতে পারলে দ্যাটস, ওই জল একটুখানি মিশিয়ে নিয়ে ওইটাই সলভ রিলিজ নেগেটিভ এন্টিটি ফ্রম দ্য বডি। রাইট 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 রাইট, আমি এটাও শুনেছি। তো মা কাকিমারাও এটাই বলতো, তো সে কারণে মা এটা বলেছে, আমি মার কথা শুনে করে নিয়েছি। না না, আমি কেন বলেছি, কারণ আমি তখন গেছিলাম, কেউ গেছিলাম বললে তখন জিনিসটা ওটা বলে, মানে আমি ওই জন্য আমি জিনিসটা মানে আমি সে ওয়েন্ট ব্যাক বলেছি, কারণ আমি অলরেডি তখন চলে গেছিলাম, যে কনটেক্সটটা আমি বলেছিলাম তখন ওয়েন্ট ব্যাক বলেছিলাম। আর তোমার কল, হ্যাঁ ইয়েস, কারণ আমি কারোর কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না, বরং উঠে উঠে যাচ্ছে। ইংলিশ ডিপার্টমেন্টটা হচ্ছে ওই আমার ছিল জার্নালিজম ডিপার্টমেন্ট। শুরুতে ঢুকে গিয়ে ডান দিকে, হ্যাঁ ডান দিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে, আর ইংলিশ ডিপার্টমেন্টের আর্টস অ্যান্ড কমার্স সেটা একদম সোজা গিয়ে, সায়েন্স হচ্ছে বাঁ দিকে। রাইট, আমি কোনো স্যারকে চিনি না, কিন্তু আমি পুরো কলেজটা মোটামুটি চিনি। একমাত্র আমাদের প্রিন্সিপাল স্যার ছাড়া আমি কাউকে চিনি না, আর আমার ডিপার্টমেন্টের স্যার ছাড়া, এইটাই। আর পুরীতে বড্ড, আচ্ছা এটা আগের গল্পের জন্য, পুরীতে বড্ড, রাইট পুরীতে এখন আরো সমুদ্রটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। পুরী সমুদ্র রিসেন্টলি আমাদের উপরে একজন থাকে, আমাদের ফ্ল্যাটের ওপরে, ওরা ঘুরে এসছে, পুরীর সমুদ্র প্রচন্ড পেছোতে শুরু করেছে এবং প্রচন্ড বাজে বাজে ঢেউ, লোকজন কেউ নামছে না। প্লাস ওখানে এখন লকডাউন চলছিল তখন, এখন চলছে কিনা জানি না, আমি কোনো ভুল খবর ছড়াতে চাই না, এখন আমি জানি না। 1 সেপ্টেম্বর থেকে কথা ছিল, আমার নিজের বন্ধু পুরীতে যাচ্ছে, তা আমি এখন বলতে পারবো না কোনো লকডাউন আছে কিনা। এবার সমুদ্রে নামতে দেয় না, পুরো পুরী এখন অন্ধকার, মানে পুরীকে দেখলে মনে হবে এখন পুরী এখন মৃত্যু পুরী হয়ে গেছে, পুরো পুরী অন্ধকার, একদম অন্ধকার। এখন আর মনে হয় মন্দিরও ঢুকতে দেয় না। অমৃতা গাঙ্গুলি, আমারও জার্নালিজম। তার মানে তুমি ইয়েতে, আচ্ছা আচ্ছা, আমার জার্নালিজম, আমি হচ্ছে লাস্ট ইয়ার পাস আউট। তো যাই হোক, আচ্ছা এবারে যেটা বলবো সেটা হচ্ছে এই, যে আমার বাবার যে ঘটনাটা আমি এতক্ষণ ধরে লিখেছিলাম, তারপরে আসবো আমি যেটা, আমি খুব শর্টে জিনিসটা বলবো। আমি আজকে ছবিটা দিয়ে বা পোস্টটা দিয়ে আমি ঠিক যে কথাটা বলেছিলাম সেই গল্পটাতে আমরা সেটাই আসি, কারণ আমি ইন্দ্রজিৎ আঙ্কেলকে দেখে শিখেছি। আঙ্কেল একটা সবসময় ঠাকুরের একটা গল্প কিন্তু বলেনি ভূতের গল্পের সাথে, তাই ইন্দ্রজিৎ আঙ্কেলের মতন জিনিসটা করে বলছি। একদম আমি ইন্দ্রজিৎ আঙ্কেল বললাম কারণ আমি ওনার থেকে অনেকটা ছোট, ইন্দ্রজিৎ আঙ্কেলের থেকে। আর তাই জিনিসটা বলি আমি, যেটা আমি লিখেছিলাম যে ওই দীপাবলির আগে ভূত চতুর্দশী, এবং এটা হয়তো সবার মনে হতেই পারে যে হ্যাঁ মা কালী তোমায় দেখা দিয়েছেন, আমিও সেটাই হয়তো বিশ্বাস করছি। কিন্তু সাধারণত ওরম ভাবে হয়তো মানে মা কালীকে দেখলে হয়তো ওরকম চেহারায় তো দেখবো না, নাও হতে পারে, কিন্তু আমি ওই জন্যই বললাম যে আমি জানি না। তুমি অনেক ছোট, আচ্ছা আচ্ছা রাইট। আমি 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 জাস্ট লাস্ট ইয়ার পাস আউট করেছি, আমাদের এই করোনার জন্য আমাদের রেজাল্ট আউট হতে অনেকটা লেট হয়েছে। তো এবার আমি জিনিসটাতে বলে নিই, আমি তখন খুব ছোট, তখন ছোট মানে 4-5, এবং ঘটনাটা কেন আমার মনে দাগ কেটে গেছে, কিছু কিছু ঘটনা দেখবে খুব ছোটবেলার কিন্তু মনে সাধারণত থাকে না, এতটাও আমাদের মেমোরি কিন্তু মানে এতে রাখে না, কিন্তু যেটা খুব ধরো মানে খুব একটা মানে মেমোরেবল একটা ঘটনা, মানে সাংঘাতিক একটা ঘটনা, সেটাতে কিন্তু মানে একটা মোটামুটি কিন্তু মনে থেকে যায়। এবারে আমি তখন ক্লাস 4-5-এ পড়তাম। আমাদের এই যে জায়গাটাতে আমি এখন যে ঘরটাতে আছি, এই জায়গাটাতে আগে আমাদের পুরনো বাড়ি ছিল। তো পুরনো বাড়িটা হচ্ছে একতলা ছিল, এবং বাড়ির মধ্যে দিয়েই এরকম করে উঠে উঠে গিয়ে এরকম করে রাখা, জাস্ট উঠে হচ্ছে একটা মাসে দোতলা ছিল, দোতলার ঘর, তারপরে ছাদ। তো আমি নিচে আমি আর ঠাম্মি থাকতাম।
আমার বাবা একজন ব্যবসায়ী, তো ওনার মানে ওই ব্যবসার যে সমস্ত কারণ জিনিসপত্র আছে ওগুলো ওপরে থাকতো। তো এবার আমি নিচে বসে, ঘটনাটা খুব ছোট, আমি ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বলছি, কারণ আমাকে ওই বাবার এই ঘটনাটা, আমি জিনিসটা বলবোই বাবার ঘটনাটা। তো এবারে জিনিসটা যেটা বলার, যে আমি এরকম বসে বসে হয় অঙ্ক করছি বা কিছু না কিছু একটা পড়ছি, কোনো সাবজেক্ট কি আমি কোনো বানিয়ে বলতে চাই না কি সাবজেক্ট কি, কিছু একটা পড়াশোনা করছিলাম। মা ছিল না তখন, সন্ধেবেলা সবে সবে ঝড় উঠছে, এবং তখন ওই সময়, এবং সেটা ওই কালী পুজোর আগের দিনটা হঠাৎ করে একটা কি ঝড় হলো, হঠাৎ করে মানে একদম মানে যে সমস্ত আছে একদম মানে এনভায়রনমেন্ট পুরো ঠান্ডা হয়ে গেল। আর আমাদের ঝিলটা হচ্ছে একদম রাস্তার বাড়ি, তো আমাদের বাড়ির ঠিক পাশে, এখন তো এটা ফ্ল্যাট হয়ে গেছে, এখনো ওই রাস্তাটা আছে, একটা 12 ফুট একটা গভর্নমেন্টের রাস্তা আছে, ওটা এখন মানে আন্ডার মানে হয়ে গেছে, একদম ঠিক 12 ফুট একটা রাস্তা আছে, 12 ফুট রাস্তার মধ্যে আরো প্রচুর বাড়িঘর আছে, তো ওই রাস্তাটা একটা আছে। ওই তখন যখন আমাদের পুরনো বাড়িটা ছিল, তখন আমি যে জানলাটার সামনে পড়তে বসতাম, সেই জানলা দিয়ে 12 ফুট রাস্তাটা দেখা যেত, এবং বাবা ওখান দিয়েই কাজ করে বাড়ি ফিরতো, এরকম ওইখান দিয়ে এরকম করে ঘুরে রাস্তাটা দিয়ে আমাদের বাড়ির পেছনের গ্যারেজের একটা দরজা ছিল, ওই গ্যারেজ দরজা দিয়ে বাড়ি ফিরতো, কারণ মানে সাইকেলে আসতো। আমি এরকম একটা পড়ছি, তখন সন্ধ্যেবেলা ঠাকুর আসছে আমাদের ঠিক পাশের বাড়িতে, এখনো মা কালী পুজো হয় আমাদের এই দিকে, ওই কৌশিকী অমাবস্যার যে পুজোটা গেল সেটা হয় বাড়ির এই দিকটাতে, আর এই দিকে একদম আমাদের বাড়ির ছাদ দিয়ে দেখা যায় কয়েকটা বাড়ি পড়ে, যে মা কালী পুজো যেটা আমরা বলি ওই দীপান্বিতা কালী পুজো, সেই কালী পুজোটা হয়, দীপান্বিতা কালী পুজো। তো ওদের তখন সবে ওই ঠাকুর এসছে, সেই মানে বাজি ফাটছে, লোকজন সব হ্যাঁ হ্যাঁ করছে, এরকম এরকম জিনিসটা করছে। এবং তার মধ্যে আমার তখন সামনে আমাদের ওই সে অ্যানুয়াল পরীক্ষা ছিল, মা বললো যে আজকের দিনটা কি আর করবি, কালকে তো বাজি ফাটাবি, তো ওইটা হচ্ছে। ওই শুনেই পুজো পুজো ভাইবস আসছে। আমি এখনো কোনো পুজো ভাইব পাইনি, আমি এখনো কিচ্ছু পাই না, আমি শুধু পুজো একটা গন্ধ পাই, এই হচ্ছে ব্যাপার। তো এবার তখন ওদের সবে তখন সবে ওদের ঠাকুর এসছে, মাটার রোড থেকে ঠাকুরকে এরকম বাড়িতে ওদের তোলা হচ্ছে, হয়ে গেল। এবার আমি তখন এবার আমার কিছুটা দূর ঠাকুর চলে এসছে, সব বাজি ফাটাচ্ছে, আমি তাও পড়বো না, ইচ্ছা করছে না, এই পেন্সিলটা নিয়ে করছি। এবার তখন হুট করে তখন ঝড়টা উঠেছে, ওকে, তখন হুট করে তখন ঝড়টা উঠেছে, এবং আমাদের এরকম বাড়িতে আমি একটু জাস্ট দেখিয়ে দিই, তখন ওই জানলাতে এরকমই জাস্ট নর্মাল এরকম পর্দা ছিল, তো স্বাভাবিক ঝড়ে এরকম পর্দাটা এরকম হয়ে উঠছে, আমার গায়ে লাগছে, আমি বাইরে দেখতে পাচ্ছি পর্দাটা উড়েছে এরকম ভাবে, এক্স্যাক্টলি এটা যদি পর্দা হয়, পর্দাটা এরকম ভাবে একদম উড়েছে, পর্দাটা উড়ে হঠাৎ করে আমার চোখটা এরকম করে গেল, আমি পরিষ্কার দেখতে পেয়েছি সাদা একটা গাউন, আর আমি দেখতে পেয়েছি বাস্ট, যেটা মানুষের বলে বাস্ট অব্দি আমি দেখতে পেয়েছি, পুরোটা দেখতে পাইনি। পুরোটা বলা মানেই বলা হয়েছে ভাই তুই গুল দিচ্ছিস, আমি গুল কিছু, এই যে কটা গল্প বললাম দ্যাট ওয়াজ টোটালি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমি যেটা নিজে অনুভব করেছি, যেটা আমার মনে হয়েছে যে না আমি এটা কিছু একটা মানে এই জিনিসটা স্বাভাবিক নয়, স্বাভাবিকের থেকে এক কাঠি উপরে, আমি সেই গল্পগুলি শেয়ার করেছি। এরকম প্রচুর ঘটনা আছে, সেগুলোতে মানে ওইগুলো হয়তো আমার মনের ভুল, তো যেটা মনের ভুল নয় আমি ওই জন্য সেটাই যে শেয়ার করলাম। তো জিনিসটা আমি দেখলাম যে এরকম বাস্ট অব্দি এইরকম এইখান থেকে একটা গলা বন্ধ একদম সাদা, আর চুলটা, আমার চুলটা তো এরকম ছোট চুল, এরকম এক রাশ কালো চুল, যেরকম মাকালির গায়ে কালো চুল হয় এরকম চুলটা, পুরো এরকম চুলটা, এরকম চুলটা, ব্যাপারটা একটা ঠিক পর্দাটা এরকম করে উঠলো, পর্দাটা এরকম করে উঠলো, আমি এরকম জাস্ট করতে করতে পেন্সিল নিয়ে দেখলাম যে আমি ঠিক এরম ভাবে যে কেউ একটা ওখানে দাঁড়িয়ে আছে, আর তার অবয়বটা ঠিক এরকম এরকম একটা কালি এরকম ভাবে এখন দাঁড়িয়ে আছে ঠিক যেরকম হয়, এবং জামাটা সাদা ছিল, তা না হলে আমার চোখে কিন্তু খুব একটা পড়তো না। একবার এরকম জাস্ট পর্দাটা উঠলো, পর্দাটা উঠে কিছুক্ষণ ওই ঠান্ডা হাওয়াটা এলো, ঠান্ডা হাওয়াটা এসে আবার পর্দাটা অ্যাজ ইউজুয়াল এরকম হয়ে গেল। তারপর যখন আমি পর্দাটাকে সরিয়ে দিয়ে কিন্তু নর্মাল, একদম নর্মাল। আর ঠিক তো আমি যখন পর্দাটা সরিয়ে যখন তাকাই ওটার দিকে দূর থেকে, তখন সব মানে ওরা তখন ওই ঠাকুরটা নিয়ে ঢুকছে ঘরে, তখন ওই ঢুকছে ঘরে,
ওই ঠিক তখন ঠাকুর ওরকমভাবে মানে 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 ওই তখন ঠিক এরকম নিয়ে ঢুকছে ঠাকুরটা, ওই বলো কালী মায় কি জয় এরকম করে নিয়ে তখন ঠিক ঠাকুরটা ঘরে ঢুকছে, শাঁখ বাজছে, উলু বাজছে। আমি ঠিক তখন ওই জিনিসটাকে দেখলাম। যখন আমি আবার যখন এরকম জিনিসটাকে নিয়ে এরকম করলাম তখন কেউ নেই। আমি আবারও বলছি আমার কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু আমি এবং ভয় পেয়ে গিয়ে যখন মাকে ডেকেছি, মাকে ডেকে বলছি ও মা দেখো না এখানে কে দাঁড়িয়ে আছে। বলে কে, কোথায় দাঁড়িয়ে আছে? কেউ তো নেই। না এখানে ছিল একজন। অসম্ভব একটা ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি তখন অনেকটাই ছোট, কি দেখেছি। তো ওই ঘটনাটা এখনো আমার মনে আছে। তখন আমি আমি হয়তো এখনো চোখ বন্ধ করলে অবয়বটা মানে একদম পরিষ্কার দেখতে পাই। একদম সাদা এরকম পরা মহিলা, তা আদৌ মা কালীর ছিলেন নাকি অন্য কেউ ছিলেন, কারণ মানে রকম সাদা তো কেউ পরবে না সাধারণত। এই আর কি, মানে কি বলবো আর কি। তো মানে এইখানটাতে মানে একদম এরকম চুল, আমার ছোটবেলা বুঝতে পারছি না, একটা মানে এরকম চুল হয়ে এক ঢাল কালো চুল, আর এরকম ভাবে ঠিক আমাদের এরকম তাকিয়ে আছে, পদ্মাটা নেমগুলো নেই। তো সেদিন উনি এসেছিলেন নাকি অন্য কেউ এসেছিলেন আমি জানি না। সেদিনকে আমি বাড়িতে কিন্তু 14 প্রদীপও দিয়েছিল, তো এভরিথিং দিয়েছিল, তা আমি হয়তো দেখেছি। তবে একটা ভালো জিনিস হয়েছে, আমার র্যাঙ্ক ছোটোবেলাতে, বড়োবেলায় স্বাভাবিক যেটা মানুষ পেকে গিয়ে পড়াশোনায় খারাপ হয় সেটাও আমি হয়েছি, কিন্তু ছোটোবেলাতে আমার র্যাঙ্ক অলওয়েজ 1 থেকে 15 মধ্যে থাকতো। অ্যাটলিস্ট আপ টু ক্লাস 5 আই মেনটেন দ্যাট র্যাঙ্ক। আমি র্যাঙ্ক মেনটেন করেছিলাম 1 থেকে 15 মধ্যে। তারপরে আমার অ্যানুয়াল পরীক্ষা ছিল। আমি যখন তারপরে মানে আমার যখন রেজাল্ট বেরোয়, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি 1 থেকে 10 মধ্যে ছিলাম, মানে অদ্ভুতভাবে। তো আমি ওটাই বললাম যে অদ্ভুতভাবে আমি ওই বছরই একটা বছর, তারপরের বছর আমার 15, আমার যখন অ্যানুয়ালের রেজাল্টে যখন স্কুলে কি হতো আমাদের সবাইকে মানে সেই ওই রোল নাম্বার ওয়াইজ নাম ডেকে ডেকে করতো, ঠিক আছে। যখন রোল নাম্বার অত তুমি 10th হয়েছে আমার নাম যখন বললো, ঠিক আছে, তখন আমি বললাম যে ভাই কি বলছি 10th, এত ভালো তো পরীক্ষা দিইনি, অঙ্ক তো আমি টুকে পাস করি, এত তো পরীক্ষা দেওয়ার কথা নয়। তো সেটা ওই একটা বছর আমি মানে হয়তো উনি এসেছিলেন আমার কাছে, আমি একটা বছর 1 থেকে 10th মধ্যে আমি ছিলাম একটা বছর, তারপরে আমার জিনিসটা 1 থেকে 15 হয়ে যায়। সেটা আমার অ্যানুয়াল পরীক্ষা ছিল, খুব ভালো রেজাল্ট করে আমি ওই বছরটা পাস করি। তো হয়তো আমি খুব ভাগ্যবান ছিলাম, এখন বড় হয়ে গিয়ে প্রচুর পাপ করে ফেলেছি বলে আর দেখতে পাই না, তখন একদম ছোট ছিলাম। হয়তো উনি মানে উনিও এতে মানে মাও ঢুকছেন, উনি আমাকে একবার দেখা দিয়ে গেলেন, যে আশীর্বাদ করে গেলেন যে তোর রেজাল্ট ভালো হবে এই বছর কর, সেই ইঙ্গিতটাই হয়তো উনি দেবার চেষ্টা করেছিলেন, সেটা আমি কোনো কারণে বুঝিনি। এটাই একটু দেখে নিই। সেম পিঞ্চ ফর অঙ্ক, হ্যাঁ অঙ্ক আমি টুকে পাস করেছি, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি মাধ্যমিকেও অঙ্ক টুকে পাস করেছি। ঠিক আমার পাশে আমার বেস্ট ফ্রেন্ড বলতো, আমার বসতো, স্ট্রিক্টলি বলেছি ভাই দেখ তুই অঙ্ক করবি তো আমায় তুই শুধু দিবি অঙ্কটা করে, একটা করে পাতা সরাবি। আমি ট্রিগোনোমেট্রি পুরো টুকে পাস করেছি। এখন কেউ যদি আমাকে পেন্সিল খাতা নিয়ে বসিয়ে দেয় ট্রিগোনোমেট্রি করতে, ট্রিগোনোমেট্রি মানে কি আমি এই প্রশ্নটা করবো। অ্যালজেব্রা জিওমেট্রি একদম ঠিক আছে, তাও ঠিক। অঙ্ক আমি মাধ্যমিকও ঢুকে পাস করেছি, তারপর থেকে আর অঙ্কর কোনো সাবজেক্টে আমি নিইনি। আমি সম্পূর্ণ একজন আর্টসের ছাত্রী ছিলাম, আমি সাইকোলজি স্টুডেন্ট ছিলাম, সে কারণে হয়তো এইসব বিষয়তে আমার বেশি ইন্টারেস্ট। তো আর মানে এইসব বিষয়তে আমি একজন সাইকোলজি স্টুডেন্ট ছিলাম। আর এখন তার পরবর্তীকালে আমি একজন তার পরবর্তীকালে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি সাংবাদিকতা করছি। আচ্ছা এবার লাস্ট আমি গল্পটা বলি, কারণ 10টা বাজে অলমোস্ট, আমাকে এবার শেষ করতে হবে। আমি লাস্ট যে গল্পটা বলেছি, অনেকেই আমি দেখলাম কমেন্ট সেকশনে লিখেছো যে আমার বাবা এরকম দেখেছিল আমার ঠাকুমাকে। আমার বাবার ঠিক সেম একটা এক্সপিরিয়েন্স আছে এরকম ঠাকুমাকে নিয়ে। বাবার তখনও বিয়ে হয়নি। এই গল্পটা বাবা ওই যখন একসাথে ফ্যামিলি গ্যাদারিং হয় তখন এই গল্পটা বলেছে। দেবাশী সাইকোলজি, যে এক্স্যাক্টলি আমি সাইকোলজিটাতে নম্বর একটু কম হয়ে গেছিলো বলে আমি সাইকোলজিটা নিতে পারিনি। তো ওই কারণে তো আমি সাইকোলজিটা নিয়ে আমার পড়ার খুব ইচ্ছা ছিল। তো তারপর ঠিক আছে মানে এইটা নিয়েই পড়ছে এখন সাংবাদিকতা। আমি জাস্ট গল্পটা একটুখানি বলে দিই, কারণ এই গল্পটা হালকা একটু লেন্দি আছে, আশা করি ভালো লাগবে শেষ গল্প। এবারে তো যখন বাবার তখন বিয়ে হয়নি মোটামুটি, তখন বাবা চাকরি করছে দমদমে, আর বাবা তখন চিফ কেমিস্ট ছিল, দমদম মেটালার্জি মনে হয় বাবা, এবং বাবা সেখানে চিফ কেমিস্ট ছিল।
তো স্বাভাবিক তখন ওই সারাদিন একটা অফিস করে এসে এবং যেখানে ওই কেমিক্যালসগুলো যেরকম গলানো হতো সেখান থেকে ওরকম একটা অতর হিট সমানে হিট আসছে, হচ্ছে মিটিংস হচ্ছে, ওইসব করে বাবা এসে শুয়ে পড়েছে। তার কিছুদিন আগেই বাবার যে ঠাকুমা আছেন উনি মারা গেছিলেন, এবং বাবা তার ঠাকুমার খুব নেওটা ছিল, যেটা একদম বাংলায় বলে খুব নেওটা। ঠাম্মির মানে 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 ওই বাবার একদম ঠাকুমার মাসের শাড়ির আঁচল ধরে পড়ে থাকতো। এবং আগেকার দিনে এই জিনিসটা অনেকটা হতো, অনেকেই হয়তো এখন ভাববেন যে কি বলছো তুমি দিদি, ঠাম্মি মায়েদের বা ঠাম্মিদের মুখের ওই চেবানো যে পান, ওটাকে বলে হচ্ছে পানের চাবা। পানের চাবা আদর করে ঠাকুমারা এরকম মুখ থেকে দিয়ে ওনারা এরকম যারা আছে নাতি নাতি এরকম মুখে খাইয়ে দিত, নে খা, তুই খা। এবং আমার বাবার বাড়ি হচ্ছে সম্পূর্ণ বাঙাল, আর উনি একদম পরিষ্কার বাঙাল ভাষায় কথা বলতেন। আমার বাবা যে ঠাকুমা একদম বাংলা ভাষায় কথা বলতেন। তো উনি যখন বললেন যে তো এরকম করে জিনিসটা অনেকেই করে, একটা গল্প আছে ওই অপুর সামথিং একটা গল্প আছে, ওই অপু দুর্গা, ওখানেও এই সেন্টেন্সের উল্লেখ আছে, যেরকম সর্বজয়া মুখের যে পানের চাবা আছে মুখের চাবাটাতে এরকম অপুরটা ঢুকিয়ে দেয়। তো এটা মানে এটা কোনো খারাপ জিনিস নয়, অনেকেই করতো আগেকার দিনে, আমার বাবাদের আমলে এই জিনিসটা হতো। এবারে হচ্ছে ঠাম্মি যখন মারা যায় তো স্বাভাবিকভাবে মানে খুব স্যাটার্ড হয়ে বাবা যে কি হলো, আমার এতদিনের সঙ্গী ছিল। এবার বাবা জিজ্ঞেস করেছিল যে আচ্ছা ঠাকুমা একটা কথা বলো, যে যদি আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করে তাহলে আমি কি করব। তখন বলল যে ঠিক আছে, এক কাম করিস তুই, আর আমি কিন্তু বাংলা ভাষা খুব একটা ভালো বলতে পারি না, যদি খারাপ হয় প্লিজ মানে মানে কেউ বুঝি হেসো না, আমাকে কেউ মানে কিছু বলো না, আমাকে তুমি এখানে ঠিকঠাক করে দিও। যে তাহলে তুই বরং এক কাম কর, তুই রাত্রিবেলা যখনই আমারে তো কি আমি একদম নর্মাল আংটি বলছি, মানে যখন আমাকে তো দেখতে ইচ্ছা করবে তুই এক কাজ কর, তুই ওদের তখন ওই বাড়ির সামনে বাড়ির পেছন দিকে একটা কুল গাছ ছিল, কুল গাছ, ওই কুল গাছের ঠিক সামনে দাঁড়িয়ে 3 বার ঠাকমা ও ঠাকমা ঠাকমা এরকম করে ঠিক 3 বার ডাকবি, আমি ঠিক তোরা দেখা দিব। এরকম করে বলেছে যে যখন তোর দেখতে ইচ্ছা হবে তুই ঠিক ওই কুল গাছের তলায় গিয়া এরকম আমাকে ডাক দিবি, যে এরকম ওই ঠাকমা ও ঠাকমা ঠাকমা করে এরকম ডাক দিবি, ডাক দিয়ে আমি ঠিক তোরা দেখা দিব, আমি তোরে একবার দেখা দিয়ে যাবো, আমি যেখানেই থাকি না কেন আমি তোরে একবার দেখা দিয়ে যাবো, সেটা 1 মিনিটের জন্য হলো, আমি একবার আসবো তোর কাছে, রাইট? ওকে। তো এবারে বাবা তখন এসছে, এবং সেই দিনকে এবং যেদিনকে আমি ঘটনাটা বলছি সেদিনকে আমাদের বাড়িতে কেউ ছিল না, মানে আমার যে দাদু, আমার যে ঠাকুমা, আমার পিসি কেউ ছিলেন না। ও একটা বিয়ে বাড়ি বা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিল, এবং সেখানে ওভারনাইট থাকার একটা প্ল্যান ছিল। তো সেক্ষেত্রে কি করে, এক সেকেন্ড ফোন এসেছিল আমার একটা, আমি ভয় পেয়ে গেছি, হুট করে কানে কি বাজছে, ভেরি সরি। তো এবারে তখন জিনিসটা হলো যে তারপরে আমার পুরো ফ্লোটা কেটে যায় লোকজন হুট করে ফোন করলে। তো তারপরে কি হয়েছে, তো একদম বাবা এসে একদম মেয়েতে বসেছে একদম রাত্রিবেলা, হ্যাঁ খাটে এসে, অনেক রাত্রিবেলা এসে খাটে বসেছে এরকম করে শুয়ে, অনেকটা মানে টায়ার্ড, যে হ্যাঁ খেয়ে নিই, এবার খেয়ে নিই শুয়ে পড়ি। আমি ভূতের গল্প বলছি, হট করে কানের মধ্যে আমার একটা ফোনের করে উঠলো, না আমি ভয় পেয়ে গেছি এক্সপ্রেশনটা দেখি, যাই হোক। তো এবার তখন এসে খাটে শুয়েছে, তখন লোডশেডিং আর অসম্ভব গরমকাল। তো বাবার তোমার এই মেজাজটা খিচড়ে যে ভাই এখনই আলো যেতে হলো, এই মুহূর্তেই আলোটা ঠিক চলে গেল, আমার মাথাটা গরম হয়ে গেল। অনেক আলো গেছে, প্রায় 10-15 মিনিট হয়েছে। নিচ দিয়ে একটা শববাহী, তখন কিন্তু এইসব গাড়ি ফাড়ি এত চল ছিল না, এখন যেরকম এই স্বর্গরথ টাইপের যে গাড়িগুলো হয়েছে এখন তখন অত চল ছিল না, লোকজন ওই কাঁধে করে কিন্তু নিয়ে যেত। এবার অত রাতে আর কি করে যাবে, একটা মোমবাতি জ্বালিয়ে আমাদের শুয়ে আছে, কারণ মানে এমনিতেই এত গরম, আর আসছে ঘুম আসছে না, নর্মাল শুয়ে আছে, হাত পাখা দিয়ে হাওয়া করছে, শুয়ে আছে। তো তখন শুনতে পেলো যে নিচ দিয়ে ওরকম রাত্রিবেলা বলো হরি হরি বল, বলো হরি হরি বল করে ওরকম নিচ দিয়ে যাচ্ছে একটা, জানলা দিয়ে উঠে দেখলো একজন বয়স্ক মানুষ। তোমার ভয় আরে আমি নিজে জেনুইনলি ভয় পেয়ে গেছি, ভেরি সরি।
তো এবার ওই ঠিক ধ্বনিটা দিয়ে, যেটা ওই হরিবোল ধ্বনিটা দিয়ে একজন মানে একজন নিয়ে যাচ্ছে এরকম বেশ 10-15 জন লোক, মানে এবং সেটা মনে হয় এই পাড়ারই কেউ একজন মারা গেছিল ওই সময়টাতে, পরের দিন সকালবেলা খবর পেয়েছে। তো ওরকম নিয়ে যাচ্ছে, তো স্বাভাবিক একটা এরকম, এবং ওই একটা অন্ধকার একটা এবং তখন কিন্তু ওই এমার্জেন্সি আলোটালো কিচ্ছু ছিল না, রাত হয়ে গেছে, আধা লোকজন তো ঘুমিয়েই পড়েছে, সম্পূর্ণ অন্ধকার, একদম চুপচাপ জায়গা। বা উঠে দেখলো, একটা সিগারেট জ্বালালো, এরকম করে জিনিসটাকে দেখছে যে একদম যাচ্ছে, এরকম নমস্কার করে আসতে যাবে। হঠাৎ করে আমার মনে ক্লিক করলো যে আচ্ছা, আমাকে তো ঠাকুমা বলেছিল যে যদি ঠাকুমার ইচ্ছা হয় তাহলে, মানে যদি আমার দেখার ইচ্ছা হয় তাহলে একবার ওখানে ডাকবো, একবার ডেকে দেখি তো। বাবার কোনো ভয় এখনো নেই। আমি বরঞ্চ যদি মানে রাত্রিবেলা আমার যদি খুব গা ছমছম করে, আমি মানে মানে আমি লেজিট বাবাকে মানে ডেকে নিয়ে যাই, যদি ওখানে এসো না আমার সাথে যাবে। বাবার ভয় একটু কম, ভয়টার বেশ কম। ওই জন্যই বললো যে আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহে কোনো মানে তো হয় না, আমি একবার ডেকেই দেখি কি হয়। বাবা ঠিক ওই কুল গাছের ঠিক বরাবরই একদম এরকম ডায়াগোনালি একটা জালনা ছিল, তো জালনার সামনে দাঁড়িয়ে যে স্মোকিং করছিল, সিগারেটটা জাস্ট তোমার ফেলে দিল, এরকম করে ফেলে দিয়ে একদম মানে এই মাসে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে, ঠাকুমা, ও ঠাকুমা 3বার করে এরকম ডেকেছে, কিছু হয়নি। আবার তো যে দেখলে তো কিছু হয়নি, আবার দাঁড়িয়ে আচ্ছা ঠিক আছে, মানুষ আরো 3বার ডেকে দেখি, ও ঠাকুমা, ও ঠাকুমা। 3বার ডেকেছি, 3বার ডেকেও হতাশ যে না, এইসব তার মানে সমস্ত ভুগরুচি কিচ্ছু হয় না, আমাকে তখন ভোলানোর জন্য ঠাকুমা হয়তো বলেছিল, এইসব আদৌ কিচ্ছু হয় না, এই সমস্ত বুঝরুকি ব্যাপার। এবার বাবা ঠিক এরকম ফিরতে যাবে, এরকম করে ফিরতে, এই ঘটনাটা কিন্তু সত্যি ঘটনা, এবং অনেকে আগেকার দিনে ওকে কিন্তু এই জিনিসগুলো দেখেছে লোকে, এরকম যে ঘুরতে যাবে, আরেকটা এরকম ঘুরে শুতে যাবে, একটা একদম সাদা ঠাম্মি আর এবং ওই ঠাকুমার সাদা এরকম ইয়ে ছিল, ভীষণ ঘন চুল, সাদা চুল, আর সাদা একটা শাড়ি পরা কে যেন এলো, এবং মানে ওই রাতেও বাবা বুঝতে পারছে, কারণ আকাশে স্বাভাবিক একটা আলো আছে সাদা আলোতে, বাবা ঠিক বুঝতে পারছে যে কেউ একটা এলো, ঠিক কুল গাছের সামনে দাঁড়ালো, এরকম করে যদি কুল গাছের সামনে দাঁড়ালো, সামনে দাঁড়িয়ে এরকম করে মুখটা তুললো, এরকম ভাবে ঠিক এরকম করে মুখটা তুললো। আমি নিজে বলছি আমার এখন গায়ে কাঁটা দিচ্ছে, যখন আমি শুনেছিলাম তখন জিনিসটা শুনেছে, আর অদ্ভুত হাসি, অদ্ভুত একটা হাসি। বাবা সেই হাসিটাকে নকল মানে এক্স্যাক্টলি হতে পারিনি, কারণ বাবা যেহেতু মানে এরকম থিয়েটারের সাথে এরকম যুক্ত আছে, তো হাসিটাকে অলমোস্ট এরকম করে করেছিল এরকম করে একটা হাসি, ঠিক এরকম করে এই জিনিসটা একটা হাসি 3বার হেসে নেই আর। এবং ওই রকম একটা অন্ধকার রাত্রিবেলা একটা লোডশেডিং এর মধ্যে ওরকম একটা কান ফাটানো হাসি, বাবা শুধু, আর ওখান থেকে বাবা কিছুতেই নড়তে পারছে না, কিছুতেই নড়তে পারেনি। একবার এরকম করে দাঁড়ালো, দেখে কিছুক্ষণ জাস্ট পেছনটা ফিরে দিয়ে শুয়ে পড়লো। ঠিক শোয়ার 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে এসছে, এবং অনেক রাত্রিবেলা তখন 3টে, সাড়ে 3টের সময় ঠাম্মির মানে আমার ওই ঠাম্মি, দাদু এবং পিসি ওরাও চলে আসে, ওরা থাকেনি, কারণ ওরা বললো যে না, বাড়িতে তো একা আছে ছেলেটা, আমরা তাহলে চলে যাই, তো ওরা অনেকটা দূরে ছিল। ওরাও রাত্রিবেলা ব্যাক করে আসে, এসে দেখেছে অঘরে ঘুমাচ্ছি এবং গায়ে জ্বর, বাবার গায়ে জ্বর, অঘরে ঘুমাচ্ছে। এই জিনিসটা একদম সত্যিকারের সেই একদম সেই কান ফাটানো সেই হাসি, ঠিক কুল গাছের তলায় দাঁড়িয়ে ওই ঠাকুমা এসছিল, ঠাকুমা এসে এরকম তাকিয়ে অট্টহাস্য হেসে বেরিয়ে গেল। আর কোনোদিন বাবার ডাকেও নি, উনি আসেনও নি, বাবার কোনো ক্ষতিও করেনি, কোনো মানে বাবার কোনো মানে 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 ওই হেলথের দিক থেকে তো মানে কোনো ক্ষতি, তো তো এইটা একটা ব্যাপার, আপনি কিচ্ছু হয়নি, বাবা যেরকম নর্মাল লাইফ লিড করেছে, কিন্তু কোনোদিন বাবা ডাকেনি, আর বাবা আর কোনোদিন ঠাকুমাকে ডাকেনি, আর ঠাকুমাও আসেন, তারপর যেরকম নর্মাল শ্রাদ্ধ শান্তি হয়ে সেখানে জিনিসটা শেষ হয়ে গেছে, কিচ্ছু হয়নি। তো এই মানে মানে এই হাসিটা আমি এরকম করে বললাম, তো এই হাসিটা যদি বাবা আমি যখন দেখিয়েছিল সেটা আরো ভয়ানক ছিল, কারণ বাবার গলা এমনি খুব ভারী, কারণ এই ফিল করে।
তো মানে আমি এরকমভাবে আমি শুনে যখন বলা হয়েছে তখনও আমাদের এনভায়রনমেন্টাল লোডশেডিং ছিল, আমি মোটামুটি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু যেহেতু আমি যদি বলেছি যে এই ভূতে ভাল লাগে, তো সেরকমভাবে আমি ওই জন্য শুধু শুনেছি, এনজয় করেছি, আর কিছুই করিনি। তো এটাই ছিল এক্সপিরিয়েন্স, আমার বাবার এক্সপিরিয়েন্স এবং আমার কিছু এক্সপিরিয়েন্স। তো বেশ কিছু গল্প বলা বাকি রয়ে গেল, সময়ের অভাবে বলতে পারলাম না ডেফিনেটলি। হাসলেন কেন উনি? আচ্ছা, উনি এবার হাসছিলেন কেন উনি সেটা আমার বাবাও জানে না। আমার বাবা কিন্তু ডেকেছিল সোললি ওনার সাথে একবার কথা বলার জন্য। তো মানে এমনও নয় যে ওনার সাথে করার জন্য, উনি শুধু এরকম করে তাকিয়ে ওই হাসিটা হেসে বাবার দিকে, পরিষ্কার আমার ঠাকুমার মতো, আমার ঠাকুমা বলছি মানে ওনার ঠাকুমার মতো একদম চেহারা বাবার, ওরকম করে হেসে জাস্ট মিলিয়ে গেল। এমন নয় যে উড়ে গেল এরকম, মানে হয়ে গেল বা এরকম করে চলে গেল, মিলিয়ে গেল। বাবা পুরোটা দেখে ব্যাক টু প্যাভেলিয়ান করে ঘুমিয়ে পড়লো, আলো চলে এলো, বাড়ির লোকও চলে এলো। এটা ব্যাপার। তো এটাই ব্যাপার। তো আর কিছু নয়। তো অনেক গল্প বলা বাকি রইলো আমাদের আরেকটা। আর আমার ম্যাক্সিমাম সব এক্সপিরিয়েন্স আমি কলকাতায় কিছু করি না, খুব কম। যেখানে ঘুরতে যাই সেখানে আমিই দেখতে পাই ভূত, আর কেউ দেখতে পায় না। আমি বুঝতে পারি, আমি এইসব জিনিসপত্র বুঝতে পারি, বুঝে কিছু একটা হচ্ছে না হচ্ছে। তো কিছু বলা হলো না। তো কমেন্টস হাসিটা ফাটাফাটি ভয় পেয়ে বেশ গায়ে কাঁটা দিয়ে উঠলো, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমি নামটা, আচ্ছা স্বাতী ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী হাসি শুনে ভয় লাগছে। আমার তো আরো ভয় লেগেছিল যখন বাবা জিনিসটাকে ইনঅ্যাক্ট করেছিল। আর নিশ্চয়ই উনি খুশি, স্বাভাবিক, নিশ্চয়ই উনি খুশি হয়েছিলেন যে ওনাকে মানে এরকম দেখতে পেয়েছেন যারা আমাকে সত্যি হয়তো ভালোবাসে, সে কারণে আমাকে ডেকেছে, সেখানে হয়তো উনি খুশি হয়তো হেসেছেন। কিন্তু তখন ওরকম সেই নর্মাল হাসিতেও হাসা যায় না, তো উনি হয়তো সেরকম একটা অট্টহাস্য দিয়ে উনি জিনিসটা মানে উনি চলে গেছেন। তো দারুণ হয়েছে হাসিটা, যে কেউ থ্যাংক ইউ সো মাচ। এই আওয়াজটা আমি খুব ভয় পেতাম ছোটোবেলায়, আর হসপিটালের সামনে থাকতাম, এই ধরনের অনেক আওয়াজ শুনেছি, রাইট। আর এমন সময় বলা হয়েছে, মানে এমন সময় জিনিসটা হয়েছে তখন একদম মানে সে লোডশেডিং, তো আবার ওরম একটা জিনিস গেছে, সাথে সাথে ওরকম ঘটনা ঘটেছে, জিনিসটা হয়েছে। তো তারপরে এভরিথিং ওয়াজ ফাইন। আর অলরেডি এখন 10:21 বাজে, 10:30 বাজে এখন। আবার একদিন নিশ্চয়ই আসবো, আবার একদিন এসে বাকি যে গল্পগুলো আছে, এবং আমার বন্ধুদেরও প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আমি যখন বলেছিলাম, যখন শেয়ার করলাম যে আমি এরকম একটা পেজে যাবো, বললো যে আমাদের একটুখানি আমরাও তাহলে তোর সাথে শেয়ার করবো, তাহলে একটু আমাদেরটাও বলিস। আমি নিশ্চয়ই বলবো, আমি ওদের থেকে শুনে নিয়ে ওদেরটাও বলবো ডেফিনেটলি। আমি লাইক থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো অ্যান্ড স্টে সেফ। নমস্কার, থ্যাংক ইউ।